আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে স্বাগতম আমাদের কেমিস্ট্রির এমসিকিউ সিরিজের আরেকটা ভিডিওতে। তো আজকের এই ভিডিওতে আমরা ফার্স্ট পেপার, কেমিস্ট্রি ফার্স্ট পেপারের যে একটা চ্যাপ্টার আছে যে মৌলের পর্যাবৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন, ওই চ্যাপ্টারটা ক্লিয়ার করবো আর কি। ঠিক আছে, তো আজকের এই চ্যাপ্টারটা পড়ার জন্য আপনার পর্যায় সারণীর গুরুত্ব সবচাইতে বেশি। পর্যায় সারণীর গুরুত্ব সবচাইতে বেশি। আজকে ব্যাকগ্রাউন্ডে নয়েজ আসার কথা, কারণ কোরবানির জন্য গরু ছাগল কিনা হয়েছে, তো সাউন্ড টাউন করতেছে আর কি। আচ্ছা, তো আমরা শুরু করি। তো শুরুতেই বলে রাখি, আপনার পর্যায় সারণীর নলেজটা খুব বেশি প্রয়োজন হবে এখানে। আপনি এমসিকিউ সলভ করার জন্য পর্যায় সারণীর নলেজটা আপনার খুবই বেশি লাগবে। তো যার জন্য আমরা আমাদের আজকে লেফট সাইডে যে পর্যায় সারণী রেখে দিছি আপনাকে ভালো মতো দেখানোর জন্য আর কি। তো যখনই দরকার হবে তখন আমরা আপনাকে পর্যায় সারণীটা আপনাকে দেখায় দিব। ওকে, তো আজকের আমাদের প্রথম প্রশ্ন, নিচের কোনটি মৃৎক্ষার মৌল? তো আমরা জানি যারা পর্যায় সারণীর দ্বিতীয় গ্রুপের যারা যে সমস্ত মৌল আছে 2 নম্বর গ্রুপের, এরা হচ্ছে মৃৎক্ষার মৌল। 2 নম্বর গ্রুপে কারা আছে? ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম। যেমন আমি যদি আপনাকে দেখায় দিই, আপনি একটু এই জায়গাতে ফোকাস করেন। এই যে 2 নম্বর গ্রুপ যেটা, এই যে আমাদের 2 নম্বর গ্রুপ বেরিলিয়াম, এই যেখানে বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম, এগুলো হচ্ছে আমাদের 2 নম্বর গ্রুপের মৌল। তো এখানে 2 নম্বর গ্রুপের মৌল কোনটা আছে? ক্যালসিয়াম। তো আমাদের ক্যালসিয়াম হচ্ছে মৃৎক্ষার মৌল। ভুল জায়গায় ফেলছি, ক্যালসিয়াম হচ্ছে আমাদের মৃৎক্ষার মৌল। ঠিক আছে। আচ্ছা, তারপরের প্রশ্ন আমাদের, কোন মৌল জোড়া পর্যায় সারণীর একই পর্যায়ভুক্ত, মানে কোন দুইটা মৌল একই পর্যায়তে আছে আর কি? লিথিয়াম, সোডিয়াম, এরা না, এরা আসলে একই পর্যায়ে না, এরা আসলে একই গ্রুপে। ম্যাঙ্গানিজ, আয়রন, এরা আসলে হচ্ছে একই পর্যায়ে, কারণ আপনার ম্যাঙ্গানিজের আয়রন পরপর আছে আর কি। তো এরা আসলে একই পর্যায়ে। আমি আগে থেকে এই দুটোকে মার্ক করে নিলাম, যেহেতু আমি জানি এরা আসলে একই পর্যায়ে। আর আপনি যদি দেখতে চান, এই যে দেখেন আপনার এই যে পর্যায় সারণীতে, এই যে ম্যাঙ্গানিজ, ম্যাঙ্গানিজ দেখেন 25 নম্বরে, তারপরে হচ্ছে আয়রন হচ্ছে 26 নম্বরে। আর এটা গ্রুপ হচ্ছে আপনার 4 নম্বর গ্রুপে। তো এরা আসলে একই পর্যায়ভুক্ত। আচ্ছা, তারপর প্রশ্ন, কোনটি অবস্থান্তর মৌল? আপনার কয়েকটা মৌল অবস্থান্তর না, তার মধ্যে একটা হচ্ছে স্ক্যান্ডিয়াম, মানে আমাদের ডি ব্লক যতগুলো মৌল আছে তার মধ্যে 2টা মৌল অবস্থান্তর না, একটা হচ্ছে স্ক্যান্ডিয়াম, একটা হচ্ছে জিঙ্ক। ঠিক আছে, এই দুটো হচ্ছে অবস্থান্তর না। তো এগুলো ছাড়া বাকি যেগুলো আছে এগুলো সবগুলো হচ্ছে অবস্থান্তর। তো বাকিগুলো আসলে এখানে আছে কোনটা কোনটা? তো আমাদের প্রথমে আছে হচ্ছে জিঙ্ক, জিঙ্ক তো অবস্থান্তর না, এটা বাদ। কপার, কপার অবস্থান্তর। স্ক্যান্ডিয়াম এটা অবস্থান্তর না। আর পটাশিয়াম তো অবস্থান্তর মোটেই না, কারণ তার মধ্যে আসলে ডি অরবিটাল নাই। আচ্ছা, তারপর প্রশ্ন, পর্যায় সারণীর কোন ব্লকে অধাতুর সংখ্যা বেশি? আমাদের পি ব্লকে অধাতুর সংখ্যা সবচেয়ে বেশি। আপনারা জানেন পি ব্লকে মৌল হচ্ছে টোটাল 36টা, পি ব্লকে টোটাল 36টা মৌল। তার মধ্যে ধাতু আসলে খুবই কম, ম্যাক্সিমাম হচ্ছে অধাতু। আচ্ছা, তারপর প্রশ্ন, নিচের কোনটি সবচেয়ে কম তড়িৎ ধনাত্মক? এটা আসলে প্রশ্নটা কেটে গেছে, বাট আপনি জেনে রাখেন, আমাদের ফ্রান্সিয়াম। ফ্রান্সিয়াম হচ্ছে সবচেয়ে তড়িৎ ধনাত্মক। আচ্ছা না, সবচেয়ে, প্রশ্নটা বুঝেন, সবচেয়ে কম তড়িৎ ধনাত্মক তার মানে কি সবচেয়ে বেশি তড়িৎ ঋণাত্মক? সবচেয়ে বেশি তড়িৎ ঋণাত্মক এটা আসলে হচ্ছে ফ্লোরিন। প্রশ্নের মধ্যে একটা প্যাচ আছে, আপনি বুঝেন, কম তড়িৎ ধনাত্মক, দ্যাট মিনস বেশি তড়িৎ ঋণাত্মক। তো সবচেয়ে বেশি তড়িৎ ঋণাত্মক আসলে হচ্ছে ফ্লোরিন। এখানে আসলে অপশনগুলো কেটে গেছে, তো এই জন্য আমি just আপনাকে উত্তরটা বলে দিচ্ছি, সেটা আসলে হচ্ছে ফ্লোরিন। আচ্ছা, নিচের কোনটির আকার সবচাইতে বড়? কোনটির আকার সবচাইতে বড়? তো এখানে সোডিয়াম প্লাস, ম্যাগনেসিয়াম 2+, অক্সিজেন 2-, ফ্লোরিন মাইনাস। তো আপনি দেখলে বুঝতে পারবেন প্রত্যেকে আসলে আইসো ইলেকট্রনিক, মানে প্রত্যেকেরই 10টা ইলেকট্রন। এদের প্রত্যেকের মধ্যেই 10টা করে ইলেকট্রন। তার মধ্যে আপনি খেয়াল রাখবেন, এখানে ক্যাটায়নের চাইতে অ্যানায়নের আকারগুলো অনেক বড় হয়। কারণ কি? এখানে অক্সিজেন 2টা ইলেকট্রন গ্রহণ করার কারণে ওই ইলেকট্রনের বিকর্ষণটা অনেক বেশি হয়। বিকর্ষণ বেশি হওয়ার কারণে এদের আকারগুলো বেশি হয় আর কি। তো যদি আইসো ইলেকট্রনিক হয়, আইসো ইলেকট্রনিক হওয়ার পরে যেগুলো যদি আপনি দেখেন যে নেগেটিভ চার্জের পরিমাণ বেশি, তার আকারটাই সবসময় বড় হবে। ঠিক আছে, তো এখানে উত্তর হচ্ছে আমাদের O2-। আচ্ছা, তারপর প্রশ্ন আমাদের, এটা ভালো প্রশ্ন, যে নিচের কোনটা সবচাইতে বেশি আয়নিক? এটা আসলে আমরা ব্যাখ্যা করি মূলত হচ্ছে ফাজানের নীতি দিয়ে। আপনারা যারা ওই যে সিকিউর জন্য অবশ্যই খুব ভালো মতো পড়ছেন ফাজানের নীতি, ওইখানে সিকিউতে ফাজানের নীতি আসবেই, মাস্ট, এটা না আসার কোনো চান্সেস নাই, অবশ্যই আসবে। ফাজানের নীতি একটা প্রশ্ন অবশ্যই আসবে। তো এটা এমসিকিউ তো দিয়ে দিচ্ছে, নিচের কোনটা সবচেয়ে বেশি আয়নিক। তো ফাজানের নীতি ব্যাখ্যা করার জন্য আমরা ক্যাটায়নের আকার, অ্যানায়নের আকার এগুলো নেই আর কি। তো ফাজানের নীতি অনুসারে ক্যাটায়নের আকার হইতে হবে ছোট, আর অ্যানায়নের আকার হইতে হবে বড়। এখানে সবগুলো ক্যাটায়ন হচ্ছে সেম, দেখেন অ্যালুমিনিয়াম, 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 সব জায়গায় ক্যাটায়নটা হচ্ছে সেম, বাট অ্যানায়নটা হচ্ছে ডিফারেন্ট। এখানে অ্যানায়ন হচ্ছে ফ্লোরিন, এখানে ক্লোরিন, এখানে ব্রোমিন, এখানে হচ্ছে আয়োডিন। তো আমি যদি অ্যানায়নের আকারগুলো আপনাকে দেখাই, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন,
আর লাস্টে হচ্ছে আমাদের আয়োডিন, ঠিক আছে। আচ্ছা, তো ফাজার নীতি অনুসারে আপনার অ্যানায়নের আকার যত বেশি হবে, হ্যাঁ, আবার শুনে নেন, অ্যানায়নের আকার যত বেশি হবে পোলারায়ন তত বেশি হবে, পোলারায়ন তত বেশি হবে। আমি আপনাকে লিখে দিই, আপনার বুঝতে সুবিধা হবে। অ্যানায়নের আকার, অ্যানায়নের আকার যদি বড় হয়, বড় হলে আমাদের পোলারায়ন বেশি হবে, পোলারায়ন বেশি হবে। আচ্ছা, আর জেনে রাখেন পোলারায়ন যদি বেশি হয় বাকি সবকিছু কমে যাবে, সবকিছু কমে যাবে। সবকিছু কমে যাবে বলতে আমরা বোঝাচ্ছি দ্রাব্যতা, গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক, যে সকল প্যারামিটার আছে সবকিছু কমে যাবে, ঠিক আছে। তো এখানে সবচেয়ে বেশি পোলারায়ন হচ্ছে আয়োডিনে, যেহেতু আয়োডিন আকারটা সবচেয়ে বড়। তাহলে আয়োডিন আকার যদি সবচাইতে বেশি হয় তার মানে হচ্ছে এর পোলারায়ন সবচাইতে বেশি এবং এটা সবচাইতে কম আয়নিক। তাহলে বেশি আয়নিক কোনটা? অবশ্যই ফ্লোরিন, হ্যাঁ, অবশ্যই ফ্লোরিন। তো আমাদের উত্তর হচ্ছে প্রথম অপশন AlF3। এটা ভালো মতো বুঝে ট্রাই করেন, আপনাকে আরেকবার বলতেছি, আপনি 1 নম্বর শিওর পেয়ে যাবেন। আমরা ফাজার নীতি অনুসারে আমরা অ্যানায়নের আকার যদি বড় হয় পোলারায়ন বেশি হবে, পোলারায়ন যদি বেশি হয় তার সব কিছু কমে যাবে, ঠিক আছে, তার সব কিছু কমে যাবে মানে আয়নিক ধর্ম সবকিছু কমে যাবে। তাহলে এখানে আয়োডিনের আয়নিক ধর্ম সবচাইতে কম, ফ্লোরিনের আয়নিক ধর্ম সবচাইতে বেশি, তো এই জন্য আমরা AlF3 এটা সবচাইতে বেশি আয়নিক। ওকে, হোপফুলি ক্লিয়ার। আমার তারপরের প্রশ্ন, কোন যৌগে আয়নিক সমযোজী সন্নিবেশ সমযোজী, মানে তিনটা বন্ধনী কোন যৌগে বিদ্যমান? তো এটা আসলে দেখে বোঝা যাচ্ছে KbF4, এটার মধ্যে এই সবগুলো বন্ধন বিদ্যমান। কিভাবে বিদ্যমান আমি যদি আপনাকে দেখাই, স্ট্রাকচারটা আপনাকে এঁকে দেখাই, হ্যাঁ। এটা মূলত এইভাবে আছে, বোরনের সাথে একটা ফ্লোরিন, এখানে একটা ফ্লোরিন, এখানে একটা ফ্লোরিন, বোরনে এক জোড়া মুক্তজোড় থাকে, তো এটা মূলত ফ্লোরিন প্লাস, এর সাথে আছে আবার ওইটার সাথে যুক্ত আছে হচ্ছে আমাদের পটাশিয়াম, হ্যাঁ। এই পুরোটা প্লাস, তার সাথে যুক্ত আছে হচ্ছে আমাদের, সরি, পুরোটা হচ্ছে মাইনাস, এটা মাইনাস হয়ে যাবে, এটা মাইনাস, আর এর সাথে মূলত যুক্ত আছে হচ্ছে আমাদের পটাশিয়াম, ঠিক আছে। এখানে ফ্লোরিন প্লাস হবে না, এখানে ফ্লোরিন থাকবে। ওকে, এই জায়গাতে দেখেন এই তিনটা হচ্ছে সমযোজী বন্ধন, এটা হচ্ছে সন্নিবেশ সমযোজী বন্ধন, আর এই পটাশিয়াম আর এই যে বন্ধনটা মানে প্লাস আর মাইনাসের যে বন্ধনটা সেটা হচ্ছে আয়নিক। এই তিনটা বন্ধনই আপনার KbF4 এটার মধ্যে বিদ্যমান, হ্যাঁ। আর বাকিগুলোর মধ্যে আপনি সেই বন্ধনগুলো পাবেন না, যেমন এখানে সবগুলো, এখানে আপনি দুইটা পাবেন, সমযোজী পাবেন আর সন্নিবেশ সমযোজী পাবেন, আয়নিক পাবেন না। এখানে আপনি শুধুমাত্র সমযোজী পাবেন, এখানে শুধুমাত্র সমযোজী পাবেন, এটার মধ্যেই এই তিনটা পাওয়া পসিবল। ওকে, আচ্ছা, তারপরে প্রশ্ন, আয়নীকরণ বিভবের সঠিক ক্রম কোনটি? আপনারা জানেন আয়নীকরণ বিভবের মধ্যে সামান্য একটু ব্যতিক্রম আছে, হ্যাঁ, খুব বেশি ব্যতিক্রম নাই, সামান্য একটু ব্যতিক্রম আছে। আচ্ছা, তো আমরা টেস্টিফাই করি, নাইট্রোজেনের আয়নীকরণ বিভবের মান অক্সিজেনের চাইতে বেশি, হ্যাঁ, এটা ট্রু। আবার অক্সিজেনের চাইতে ফ্লোরিনের কম, না, অক্সিজেন চাইতে ফ্লোরিনের বেশি, এটা সঠিক না, এটা ভুল। তারপর ওই যে আমরা যে আপনার জেনে রাখেন আয়নীকরণ বিভব বাম থেকে ডানে গেলে বাড়ে, হ্যাঁ, বাম থেকে ডানে গেলে বাড়ে, উপর থেকে নিচে গেলে কমে, বাট কিছু ব্যতিক্রম আছে, সেই ব্যতিক্রমগুলো আপনাকে জানা থাকা লাগবে। আমি আপনাকে বলে দিই ব্যতিক্রমগুলো আসলে কোথায় কোথায় আছে। বেরিলিয়াম বোরন, এখানে একটা ব্যতিক্রম আছে। তারপরে নাইট্রোজেন অক্সিজেন, এখানে একটা ব্যতিক্রম আছে। তারপরে ম্যাগনেসিয়াম অ্যালুমিনিয়াম, এখানে একটা ব্যতিক্রম। ফসফরাস সালফার, এখানে একটা ব্যতিক্রম, হ্যাঁ। তো এই চারটা ব্যতিক্রম আপনি একটু মনে রাখেন, তাহলে আপনার জন্য একটু সহজ হবে আর কি। আচ্ছা, বোরনের চাইতে ক্লোরিন, আচ্ছা, এটা বোঝার জন্য আমাদের পর্যায় সারণী লাগবে, যে আমরা বাম থেকে ডানে গেলে বাড়ে, উপর থেকে নিচে গেলে কমে, হ্যাঁ। তো ব্রোমিন তো আমাদের এই ক্লোরিনেরও নিচে, তাহলে অবশ্যই ব্রোমিনের হচ্ছে কম। আবার ফ্লোরিনেরটা হচ্ছে উপরে, হ্যাঁ। ফ্লোরিনের যদি এখন উপরে হয় তাহলে ফ্লোরিনের আয়নীকরণ শক্তির মান ফ্লোরিন যেতে বেশি হওয়ার কথা। আমরা যদি দেখি পটাশিয়াম, যদি এখানে একটু দেখি, যে দেখেন নিয়ম অনুযায়ী সবচেয়ে বেশি হওয়ার কথা হচ্ছে ফ্লোরিনের, হ্যাঁ, সবচেয়ে বেশি হওয়ার কথা ফ্লোরিনের, তার চেয়ে কম হওয়ার কথা ক্লোরিনের, তার চেয়ে কম হওয়ার কথা হচ্ছে ব্রোমিনের। তাহলে আমাদের সবচেয়ে বেশি হচ্ছে ফ্লোরিনের, তার চাইতে কম ক্লোরিন, তারপর চাইতে কম হচ্ছে ব্রোমিন। তো আমাদের উত্তরটা 2 নম্বরটা হচ্ছে সঠিক, হ্যাঁ, আমাদের উত্তর হচ্ছে 2 নম্বরটা সঠিক, ক নম্বরটা। আচ্ছা, তারপর যদি আমরা যাই বাকিগুলো টেস্ট করে দিই বাকিগুলো আসলে সঠিক কিনা। এখানে তারপর আমাদের হচ্ছে পটাশিয়াম, পটাশিয়ামের চাইতে সোডিয়ামের বেশি, সোডিয়ামের চাইতে লিথিয়ামের বেশি, এটাও তো সঠিক। আয়নীকরণ বিভবের সঠিক ক্রম, কারণ উপর থেকে নিচে গেলে কমবে, উপর থেকে নিচে গেলে, বাম থেকে ডানে গেলে বাড়বে, উপর নিচে গেলে কমবে। লিথিয়ামের চাইতে সোডিয়ামের কম, হ্যাঁ, অবশ্যই কম। সোডিয়ামের চাইতে পটাশিয়ামেরও কম, হ্যাঁ, এটাও সঠিক।
তাহলে মাল্টিপল আনসার হয় কিভাবে? এটাও সঠিক। তারপর যদি আমরা এই জায়গাতে যাই, বেরিলিয়ামের বেরিলিয়ামের বেরিলিয়াম হচ্ছে দ্বিতীয় পর্যায়ে, তাহলে বেরিলিয়ামের অবশ্যই বেশি। বেরিলিয়ামের চাইতে ম্যাগনেসিয়ামের বেশি, আবার ম্যাগনেসিয়ামের চাইতে ম্যাগনেসিয়ামের চাইতে ক্যালসিয়ামের কম। এটাও সঠিক উত্তর। তিনটাই সঠিক ক্রম, আসলে এখানে মাল্টিপল আনসার সঠিক আর কি। হ্যাঁ, শুধুমাত্র প্রথমটা আসলে ভুল। আমার মনে হয় প্রশ্নটা এমন হওয়া উচিত ছিল, আয়নীকরণ বিভবের সঠিক ক্রম 9 কোনটি। উত্তরটা এমন হওয়া উচিত ছিল যে সঠিক ক্রম 9 কোনটি। কারণ এখানে দেখেন, আমরা যদি চিন্তা করি যে উপর থেকে নিচে দিয়ে গেলে কমবে, প্রথমে যদি চিন্তা করি তাহলে বাম থেকে ডানে গেলে বাড়ছে, তাহলে এখানে ফ্লোরিনের সবচাইতে বেশি। ফ্লোরিনের চাইতে ক্লোরিনের কম, ক্লোরিনের চাইতে অবশ্যই ব্রোমিনের কম। তো ওই সিকোয়েন্স অনুসারে এইটা ঠিক আছে। হ্যাঁ, এগুলোও ঠিক আছে যে লিথিয়ামের সবচাইতে বেশি, তারপর হচ্ছে সোডিয়ামের একটু কম, পটাশিয়ামের আরেকটু কম। এখানেও সেম কাহিনী। আসলে প্রশ্নটা ভুল বলছে আর কি, আয়নীকরণ বিভবের সঠিক ক্রম 9 কোনটি, এমন হওয়া উচিত ছিল যে সঠিক ক্রম 9 কোনটি। তো ওইটা বললে উত্তর ক নম্বর যেটা, এটা হচ্ছে আসলে রাইট আনসার। হ্যাঁ, ক নম্বরটা মূলত হচ্ছে আমাদের রাইট আনসার। বাকিগুলো ঠিক আছে, আর এটা একমাত্র ঠিক নাই আর কি। ওকে, তারপরে প্রশ্ন, সর্বাধিক তড়িৎ ঋণাত্মক মৌলের সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রন বিন্যাস কোনটি? আচ্ছা, আমরা জানি সর্বাধিক তড়িৎ ঋণাত্মক মৌল হচ্ছে আমাদের ফ্লোরিন। হ্যাঁ, সর্বাধিক তড়িৎ ঋণাত্মক মৌল হচ্ছে ফ্লোরিন, যার মান হচ্ছে 4। এটা আপনাদের জানা থাকার কথা, তার মান হচ্ছে 4। তো এখন ফ্লোরিনের ইলেকট্রন যদি আমরা করি 1s2 2s2 2p6। হ্যাঁ, তো লাস্টে আসলে কত? 2s2 2p6। এখানে আসলে প্রশ্ন কেটে গেছে। আচ্ছা, 2s2 2p6 না, ফ্লোরিন তো আসলে কয় নাম্বার? ফ্লোরিন 9 নাম্বার। তো 2 2 4, 2p5 হওয়ার কথা, 2p5 হবে। 2s2 2p5। তাহলে আমরা দেখি এখানে আসে এরকম অপশন আছে কিনা। হ্যাঁ, এই যে এখানে আছে, এটা অর্ধেক কেটে গেছে, বাট বোঝা যাচ্ছে 2s2 2p5। আমাদের অপশন হচ্ছে 4 নম্বরটা, 2s2 2p5। আচ্ছা, 11 নম্বরটা, অক্সাইডের সংকেত কোনটি? অক্সাইড সংকেত হচ্ছে যে এটা O2 মাইনাস। যদি আপনি O2 মাইনাস দেখেন, এটা আসলে হচ্ছে মূলত আমাদের অক্সাইডের সংকেত। তারপর প্রশ্ন, আচ্ছা হ্যাঁ, এই যে এগুলো দেখেন, এগুলো সলভ করার জন্য আপনাকে পটেনশিয়ালে কোনো বিকল্প নাই, পটেনশিয়াল আপনাকে ভালো মতো বুঝতে হবে। আচ্ছা, এখানে n ইকুয়ালস হচ্ছে 3, আসলে ক্যাপিটাল N দিছে, ক্যাপিটাল N না হয় এটা আসলে স্মল n হবে। এখানে স্মল n হচ্ছে 3। হ্যাঁ, স্মল n হচ্ছে 3। আচ্ছা, N2 অণুর ক্ষেত্রে কোনটি প্রযোজ্য, মানে N2 অণুর জন্য কোনটার প্রযোজ্য? তাহলে আমরা N2 অণু কোনটা সেটা আগে বের করি। N2 অণুটা হচ্ছে 3s2 3p 3s2 3p5 হওয়ার কথা, একটু মিস্টেক আছে আর কি। হ্যাঁ, 3s2 3p5। তো এর আগে আসলে 1s2 1s2 2s2 2p6 এগুলো অবশ্যই আছে। তাহলে ওখানে 10 3s2 3p5 17। তো 17 যেহেতু আসতেছে, এটা অ্যাকচুয়ালি হচ্ছে ক্লোরিন, এটা হচ্ছে আমাদের ক্লোরিন। তাহলে N2 অণু, Nটা মূলত হচ্ছে ক্লোরিন আর কি। তাহলে Cl2 অণুর ক্ষেত্রে কোনটা প্রযোজ্য? মুক্তজোড় ইলেকট্রন একটি না, ক্লোরিনে মুক্তজোড় একটা না, ক্লোরিনে আসলে মুক্তজোড় হচ্ছে 3টা। হ্যাঁ, ক্লোরিনে মুক্তজোড় হচ্ছে 3টা। অপোলার সমযোজী, হ্যাঁ এটা হবে, কারণ আসলে ক্লোরিন অণু, এখানে অন্য কোনো অণু নাই, তার তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য হচ্ছে 0। এই জন্য এটা হচ্ছে অপোলার সমযোজী। পোলার সমযোজী না, এটা হবে না। sp সংকরণ বিশিষ্ট না, এটাও হবে না। উত্তর হচ্ছে অপোলার সমযোজী, 12-2। আচ্ছা, তারপরের প্রশ্ন, Ln2 এবং MiN2। আচ্ছা, এখানে উদ্দীপক করতে বলছে, এখানে n ইকুয়ালস 3। এখানে মিস্টেক করছে, এটা আসলে ক্যাপিটাল N হবে না, স্মল n হবে। এটা আসলে স্মল n হবে। আচ্ছা, তাহলে আমরা আগে মৌলগুলো আইডেন্টিফাই করি। 3s2, প্রথমটা হচ্ছে 3s2। তো L যদি হয় 3s2, মানে 2s2 পর্যন্ত এখানে অলরেডি আছে, তাহলে হচ্ছে 10 আর 2 12। তাহলে L হচ্ছে আমাদের ম্যাগনেসিয়াম। তারপরে আমাদের M যেটা, M হচ্ছে n+1s2, মানে হচ্ছে 4s2, মানে 3p6 পর্যন্ত আছে। আরো আরো দুটি ইলেকট্রন আর কি। হ্যাঁ, আপনি বুঝতে পারতেছেন আশা করি। এখানে 3p6 পর্যন্ত আছে অলরেডি। n+1 মানে হচ্ছে 3+1 মানে হচ্ছে 4, 4s2 আছে এখানে। তো 4s2 যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি, এটা আসলে হচ্ছে ক্যালসিয়ামের ইলেকট্রন বিন্যাস, ঠিক আছে। লাস্টে হচ্ছে আমাদের নাইট্রোজেন। নাইট্রোজেন হচ্ছে 3s2 3p5, আপনি অলরেডি সেটা করছেন 17, মানে আসলে হচ্ছে আমাদের ক্লোরিন। হ্যাঁ, ওকে। তো আমাদের এখানে বলছে Ln2 এবং MiN2। এটা আসলে MiN2 হওয়ার কথা না, এটা আসলে Mn2 হওয়ার কথা। হ্যাঁ, Mn2 হলে যোগ হবে আর কি, এটা কারণ আই তো এখানে নাই, Mn2 হবে। একটু মিস্টেক আছে টুকটাক, একটু বুঝে নিতে হবে। আচ্ছা, Ln2, Ln2 হচ্ছে আমাদের ম্যাগনেসিয়াম ক্লোরাইড। Ln2 হচ্ছে আমাদের ম্যাগনেসিয়াম ক্লোরাইড, আর Mn2 হচ্ছে আমাদের ক্যালসিয়াম ক্লোরাইড। আমাদের Ln2 হচ্ছে ক্যালসিয়াম ক্লোরাইড, এই Mn2 যেটা। Ln2 এবং Mn2 এর মধ্যে Mn2 অধিক, মানে Mn2 কি হবে? অধিক গলনাঙ্ক বিশিষ্ট, অধিক পানিতে দ্রবণীয়, না কি হবে আসলে আমরা দেখি। আচ্ছা, তো আমরা এগুলো আসলে এই যে গলনাঙ্ক বেশি নাকি পানিতে দ্রবণীয় বেশি নাকি দ্রাব্যতা কেমন,
এটা বোঝার জন্য আমরা আসলে ফাজার নীতি ব্যাখ্যা করি। তো ফাজার নীতি অনুসারে যদি আমরা যদি ব্যাখ্যা করতে চাই, এখানে এটাও ক্লোরিন এটাও ক্লোরিন, মানে দুইটা অ্যানায়নে সেম। হ্যাঁ, তো আমরা ক্যাটায়নের আকার বিবেচনা করব। তো আপনারা ফাজার নীতি অনুসারে জানেন যে ক্যাটায়নের আকার ছোট হলে, ক্যাটায়নের আকার ছোট হলে, ক্যাটায়নের আকার ছোট হলে পোলার আয়ন বেশি, পোলার আয়ন বেশি। আর পোলার আয়ন যদি বেশি হয় বাকি সবকিছু কম, বাকি সব কমবে। ঠিক আছে, তো আমরা আসলে জানি এখানে ম্যাগনেসিয়াম আর ক্যালসিয়াম, এখানে ম্যাগনেসিয়ামের আকারটা হচ্ছে ছোট, যে ম্যাগনেসিয়াম 2+ এর আকারটা ক্যালসিয়ামের চাইতে ছোট। ম্যাগনেসিয়াম হচ্ছে দ্বিতীয় পর্যায়ের আর ম্যাগনেসিয়াম হচ্ছে তৃতীয় পর্যায়ের, ক্যালসিয়াম হচ্ছে চতুর্থ পর্যায়ের। তো অবশ্যই ক্যালসিয়ামের আকারটা আমাদের ম্যাগনেসিয়ামের চাইতে বড়। হ্যাঁ, আচ্ছা। তো আকার হিসাব করার পরে, আকার যদি আমরা হিসাব করি, তাহলে ম্যাগনেসিয়ামের আকার যেহেতু ছোট, তার মানে ম্যাগনেসিয়ামের পোলার আয়নটা বেশি। তো ম্যাগনেসিয়ামের পোলার আয়ন যদি বেশি হয়, ম্যাগনেসিয়ামের বাকি সবকিছু কম, ম্যাগনেসিয়ামের গলনাঙ্ক কম, স্ফুটনাঙ্ক কম। আচ্ছা, তাহলে ম্যাগনেসিয়ামের যদি কম হয় তাহলে ক্যালসিয়ামের অবশ্যই বেশি। তাহলে আমাদেরকে বলছে এই Ln2 এর চাইতে Mn2 মানে ক্যালসিয়াম ক্লোরাইডের, ক্যালসিয়াম ক্লোরাইড অধিক গলনাঙ্ক বিশিষ্ট। হ্যাঁ, অবশ্যই ক্যালসিয়াম ক্লোরাইড অধিক গলনাঙ্ক বিশিষ্ট। পানিতে দ্রবণীয়, হ্যাঁ অবশ্যই পানিতে দ্রবণীয়। সমযোজী না, অধিক সমযোজী না। আপনার এই ম্যাগনেসিয়াম ক্লোরাইডের আমাদের এই পোলারায়নটা বেশি হয়েছে, তো পোলারায়ন বেশি হওয়ার কারণে এর সমযোজী ধর্মটা বেশি হবে। ঠিক আছে, এর সমযোজী ধর্ম বেশি হবে, তারপরে এর গলনাঙ্ক কমে যাবে, স্ফুটনাঙ্ক কমে যাবে। আর ক্যালসিয়াম ক্লোরাইডের পোলারায়নটা কম, যার কারণে তার গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক, তারপরে পানিতে দ্রাব্যতা, এই সবকিছু হচ্ছে বেশি। ঠিক আছে, তো হোপফুলি আপনি ওই ফাজার নীতি যেটা বা পোলারায়নটা বুঝতে পারছেন। আমরা সামনে যাই। কোনটির কেন্দ্রীয় পরমাণু সংকরণ ভিন্ন, মানে কোন পরমাণুটার সংকরণটা মোটামুটি ভিন্ন। তো আমরা যদি আপনাকে সংকরণ দেখাতে চাই, এখানে PH3 ফসফিন, যেটা ফসফিনের সংকরণ হচ্ছে sp3, ফসফিনের সংকরণটা হচ্ছে sp3 আকারের, sp3। কার্বন ডাইঅক্সাইড, যেটা কার্বন ডাইঅক্সাইডের সংকরণ হচ্ছে আমাদের sp। হ্যাঁ, এটা সংকরণটা হয় হচ্ছে sp বা হচ্ছে লিনিয়ার। সিলিকন ডাইঅক্সাইড, যেটা এটা সংকরণটা হচ্ছে sp3, সংকরণটা হয় sp3। NH4+ মানে অ্যামোনিয়াম প্লাস, যেটা এটা সংকরণটা হচ্ছে sp3। তো সবগুলোর তিনটা অপশন, যেটা এদের প্রত্যেকের সংকরণ sp3, বাট ভিন্ন আছে হচ্ছে আমাদের একমাত্র কার্বন ডাইঅক্সাইড। তাহলে আমাদের ভিন্ন হচ্ছে আমাদের কার্বন ডাইঅক্সাইডটা। ঠিক আছে, আচ্ছা। কোনটির গঠন ত্রিকোণাকার দ্বিপিরামিড। তো ত্রিকোণাকার দ্বিপিরামিড সংকরণ হচ্ছে আমাদের PCl5 মানে ফসফরাস পেন্টাক্লোরাইডের, এটা সংকরণটা হচ্ছে sp3d। আপনার অনেকে জানার কথা, এটা সংকরণটা হয় মূলত হচ্ছে sp3d। তো sp3d যে স্ট্রাকচারটা, সেটা মূলত হচ্ছে আপনার ত্রিকোণাকার দ্বিপিরামিডের মতো। হ্যাঁ, এটার মধ্যে আসলে মূলত দুই ধরনের অ্যাঙ্গেল পাওয়া যায়। কিছু অ্যাঙ্গেল থাকে হচ্ছে 90 ডিগ্রিতে, কিছু অ্যাঙ্গেল থাকে হচ্ছে 120 ডিগ্রিতে। আপনি মেইন বই পড়বেন, হাজারিনাগের বই বা যে কোনো বইতে পড়লে আপনি পেয়ে যাবেন যে PCl5 এর সংকরণ হচ্ছে sp3d এবং এর আকারটা হচ্ছে ত্রিকোণাকার দ্বিপিরামিড। আচ্ছা, এই প্রশ্নটা একটু কেটে গেছে। হ্যাঁ, 16 নাম্বারটা, তো আমরা এটা সলভ করতেছি না। 16 17 মোটামুটি সেমই, আমরা 17 সলভ করাচ্ছি আপনাকে। আচ্ছা, 17তে দেখেন, উদ্দীপকটা দেখেন। আপনাকে এখানে এদিক বরাবর শ্রেণী দিয়ে দিছে যে 1 15 17, আর এদিক বরাবর পর্যায়ে দিয়ে দিছে। হ্যাঁ, তো মৌলগুলো আপনাকে আইডেন্টিফাই করতে হবে। তো YX3 যোগের ক্ষেত্রে আপনাকে আগে এগুলো আইডেন্টিফাই করতে হবে। তো X হচ্ছে 1 নম্বর শ্রেণী, 1 নম্বর পর্যায়। তো X আপনি খুব ইজিলি বুঝতে পারতেছেন, X আসলে হাইড্রোজেন। হ্যাঁ, X আসলে হচ্ছে হাইড্রোজেন। তারপর আমাদের Y, যেটা Y হচ্ছে আপনার দ্বিতীয় পর্যায়ে 15 নাম্বার গ্রুপ, দ্বিতীয় পর্যায়ে 15 নাম্বার গ্রুপ। এটা আমি খুব ইজিলি বুঝতে পারতেছি, এটা আসলে হচ্ছে নাইট্রোজেন। হ্যাঁ, এটা হচ্ছে নাইট্রোজেন, বাট আমি আপনাকে পর্যায় সারণী দেখাই দিব, কোনো সমস্যা নেই। আর জেড, যেটা আমাদের জেড হচ্ছে আমাদের তৃতীয় পর্যায়ে 17 নাম্বার গ্রুপ। এটা আসলে হচ্ছে ক্লোরিন, এটা আসলে হচ্ছে ক্লোরিন। কারণ আমাদের পর্যায় সারণী মুখস্থ, তো এই জন্য আমরা খুব ইজিলি বুঝে ফেলতে পারি আসলে কোন পর্যায়ের মৌল আসলে কোনটা। তো আপনাকে আমি পর্যায় সারণীটা দেখাই দিই, আপনি একটু কষ্ট করে দেখেন। হ্যাঁ, আচ্ছা, প্রথমে দেখেন হচ্ছে 1 নম্বর সারি, 1 নম্বর গ্রুপে যে দেখেন প্রথমে যেটা আছে হাইড্রোজেন। হ্যাঁ, প্রথমে যেটা আছে সেটা হচ্ছে হাইড্রোজেন। তারপরটা দেখেন আমাদের ওয়াই, যেটা ওয়াই হচ্ছে আমাদের 2 নম্বর পর্যায়ের 15 নাম্বার গ্রুপ। আপনি একটু দেখেন, এই যে 2 নম্বর পর্যায়ে যদি আপনি যান, 2 নম্বর পর্যায়ে, তারপর হচ্ছে 15 নাম্বার গ্রুপ। আমাদের 15 নাম্বার গ্রুপ হচ্ছে এই নাইট্রোজেনের জন্য। হ্যাঁ, একটা কাজ করি, আমি ছবিটা আপনাকে এখানে আমি ইনপুট দিয়ে দেখাই দিই। এতে দেখেন 2 নম্বর পর্যায়ে। হ্যাঁ, এই একটা মার্ক আউট করতেছি আপনাকে, এই 2 নম্বর পর্যায়ের 15 নাম্বার গ্রুপ। এই যে এখানে এটা হচ্ছে 2 নম্বর, এটা হচ্ছে 2 নম্বর পর্যায়ে। হ্যাঁ, 2 নম্বর পর্যায়ে 15 নম্বর গ্রুপে দেখেন কোনটা আছে, নাইট্রোজেন। এই যে দেখেন যে 2 নম্বর পর্যায়ে 15 নাম্বার গ্রুপ নাইট্রোজেন। এই যে দেখেন ওয়াই লিখছি হচ্ছে আমরা নাইট্রোজেন। আর তৃতীয় পর্যায়ে, হ্যাঁ তৃতীয় পর্যায়ের 17 নাম্বার গ্রুপ,
তৃতীয় পর্যায়ে হচ্ছে এইটা। তো তৃতীয় পর্যায়ের 17 নম্বর গ্রুপে যদি আপনি যান, যে দেখেন ক্লোরিন, হ্যাঁ এটা হচ্ছে ক্লোরিন। আচ্ছা, তো আমরা এটা মুছে দিই, লাগবে না এটা। ওকে, তাহলে আমাদের বলছে হচ্ছে ওয়াই এক্স থ্রি। ওয়াই কোনটা? ওয়াই হচ্ছে নাইট্রোজেন, এন, আর এক্স থ্রি, এক্স কোনটা? হাইড্রোজেন, NH3 অ্যামোনিয়া। আচ্ছা, অ্যামোনিয়া যৌগের ক্ষেত্রে দুই জোড়া নিঃসঙ্গ ইলেকট্রন যুগল আছে না, অ্যামোনিয়াতে দুই জোড়া নিঃসঙ্গ ইলেকট্রন যুগল নাই, অ্যামোনিয়াতে এক জোড়া নিঃসঙ্গ ইলেকট্রন যুগল আছে, তাহলে প্রথম অপশনটা হচ্ছে বাদ। অ্যামোনিয়া ক্ষারধর্মী, হ্যাঁ অবশ্যই অ্যামোনিয়া ক্ষারধর্মী। অ্যামোনিয়া হচ্ছে একটা লুইস ক্ষার। আপনারা সেকেন্ড পেপারের প্রথম অধ্যায় যদি পড়ে থাকেন অম্লক্ষারক তত্ত্ব, এই অ্যামোনিয়ার এই যে অম্লক্ষারের লুইস যে মতবাদ যেটা আছে সেটা পড়লে আপনি খুবই জানার কথা, অ্যামোনিয়া হচ্ছে ক্ষারধর্মী, লিগেন্ড হিসেবে কাজ করে, অবশ্যই লিগেন্ড হিসেবে কাজ করে। যাদের মধ্যে আপনার মুক্তজোড় ইলেকট্রন থাকে এরা ম্যাক্সিমাম লিগেন্ড হিসেবে কাজ করে। তো আমাদের উত্তর হচ্ছে 2 আর 3, উত্তর হচ্ছে 2 আর 3। আচ্ছা, তারপরে আমাদের আরেকটা প্রশ্নে আসেন, উদ্দীপক সলভ করা জরুরি, হ্যাঁ। দ্বিতীয় পর্যায়ের 15 নাম্বার গ্রুপ আপনি মাত্রই দেখছেন, দ্বিতীয় পর্যায়ে 15 নাম্বার গ্রুপ, এটা আসলে হচ্ছে নাইট্রোজেন। আমাদের এক্স হচ্ছে নাইট্রোজেন, ওয়াই হচ্ছে তারপরের মৌল 16 নাম্বার গ্রুপ, তাহলে সেটা হচ্ছে অক্সিজেন, হ্যাঁ। আচ্ছা, তো নাইট্রোজেনের নিচে যে মৌলটা নাইট্রোজেন, নাইট্রোজেন নিচে হচ্ছে ফসফরাস, তাহলে জেড হচ্ছে আমাদের ফসফরাস, আর কিউ হচ্ছে আমাদের হচ্ছে সালফার। আপনি যদি দেখতে চান আমি আপনাকে দেখায় দিই, এই যে দেখেন, আপনি এই জায়গায় একটু দেখেন 15 নাম্বার গ্রুপ এবং 16 নাম্বার গ্রুপ একটু জুম ইন করেন, এই যে দেখেন আমি আপনাকে দেখাই, এই যে 15 নাম্বার গ্রুপ হচ্ছে এটা, 15 নাম্বার গ্রুপ হচ্ছে এই যে এটা, হ্যাঁ। তো 15 নাম্বার গ্রুপের দ্বিতীয় পর্যায়ে হচ্ছে এটা, তো দ্বিতীয় পর্যায়ে আসলে হচ্ছে নাইট্রোজেন, তার পাশে অক্সিজেন, হ্যাঁ। এই যে 15তে নাইট্রোজেন, 16তে হচ্ছে অক্সিজেন, তো আমরা এক্স লিখছি হচ্ছে নাইট্রোজেন, 16 লিখছি হচ্ছে অক্সিজেন। এই যে এক্স যেটা, এটা আসলে হচ্ছে নাইট্রোজেন, অক্সিজেন যেটা এটা হচ্ছে মানে 16 নম্বর যেটা ওয়াই যেটা সেটা হচ্ছে অক্সিজেন। আর নাইট্রোজেনের নিচের মৌল হচ্ছে ফসফরাস, আর ফসফরাসের ডানের মৌল হচ্ছে সালফার। তো আপনি একটা পালে একটা আপনার জন্য একটু ইজি হয়ে যায় আর কি। ওকে, আচ্ছা, তো আমরা প্রথমে উদ্দীপক সলভ করলাম, পরে আমাদেরকে বলছে প্রশ্নগুলো কি। ওয়াই এবং কিউ হেক্সা হ্যালাইড গঠন করে। ওয়াই কি? ওয়াই হচ্ছে আমাদের অক্সিজেন, আর কিউ হচ্ছে আমাদের সালফার, এরা হেক্সা হ্যালাইড না, অক্সিজেন কখনো হেক্সা হ্যালাইড গঠন করে না। প্রথম অপশন হচ্ছে না, এটা বাদ। দ্বিতীয় প্রশ্ন, জেড মৌলটি চালকোজেন নামে পরিচিত। জেড মৌলটা কি? ফসফরাস না, ফসফরাস চালকোজেন না, বরঞ্চ অক্সিজেন হচ্ছে চালকোজেন। গ্রুপ 16 আপনারা জেনে রাখেন, গ্রুপ 16কে আপনার চ্যালকোজেন বলা হয় আর কি, হ্যাঁ। গ্রুপ 16কে চ্যালকোজেন বলা হয়। আর চ্যালকোজেন শব্দটির অর্থ হচ্ছে আকরিক উৎপন্নকারী, এটাও জেনে রাখেন, চ্যালকোজেন শব্দের অর্থ হচ্ছে আকরিক উৎপন্নকারী, আকরিক উৎপন্নকারী। আচ্ছা, তাহলে আমাদের 2 নম্বর অপশনটা হচ্ছে না, এটাও বাদ। তারপর আমাদেরকে বলছে যে কক্ষ তাপমাত্রায় মৌলগুলো দ্বিপরমাণুক। কক্ষ তাপমাত্রায় প্রত্যেকটা মৌল দ্বিপরমাণুক না, নাইট্রোজেন দ্বিপরমাণুক, অক্সিজেন দ্বিপরমাণুক, বাট ফসফরাস থাকে হচ্ছে P4 আকারে, হ্যাঁ। ফসফরাস থাকে P4 আকারে, সালফার থাকে হচ্ছে S8 আকারে। তো আমার হিসেবে 3 নম্বর যে অপশন সেটা আসলে সঠিক না। তারপর আমাদেরকে বলছে যে ওয়াই এর আয়নীকরণ বিভব এক্স অপেক্ষা কম। ওয়াই কোনটা? ওয়াই হচ্ছে অক্সিজেন, আর এক্স হচ্ছে নাইট্রোজেন। অক্সিজেনের আয়নীকরণ বিভবের মান নাইট্রোজেন অপেক্ষা কম, হ্যাঁ অবশ্যই কম। এখানে আসলে একটা ব্যতিক্রম আছে, বুঝছেন, যে আপনার এই আমরা জানি আয়নীকরণ বিভব বাম থেকে ডানে গেলে বাড়ে, তাহলে সেই হিসেবে অক্সিজেনের বেশি হওয়ার কথা, বাট নাইট্রোজেনের বেশি হয়ে যায়। এটা হচ্ছে নাইট্রোজেনের অর্ধপূর্ণ আকারের জন্য। আপনারা পড়ার কথা, এইচএসসি পরীক্ষা দিবেন, তো আপনাকে হিন্টই আপনার জন্য যথেষ্ট, যে নাইট্রোজেনের অর্ধপূর্ণ আকারের জন্য এর আসলে আয়নীকরণ বিভবের মানটা বেশি হয়ে যায়। ওকে, 19 নাম্বারটা, এটা 15 16 XYZ কিউ। আচ্ছা, সেম মৌলই, হ্যাঁ সেম মৌলই, সেম মৌল। তো দেখেন 15 নাম্বার গ্রুপ, 16 নাম্বার গ্রুপ, দ্বিতীয় পর্যায়ে তৃতীয় পর্যায়ে, তাহলে এক্স কোনটা? এক্স হচ্ছে আমাদের নাইট্রোজেন, ওয়াই হচ্ছে অক্সিজেন, জেড হচ্ছে সালফার, আর সরি সালফার না, ফসফরাস, নাইট্রোজেন হচ্ছে ফসফরাস, আর কি হচ্ছে আমাদের সালফার, ঠিক আছে, কি হচ্ছে আমাদের সালফার। তো আমাদের প্রশ্ন আসলে কি বলছে? প্রথম প্রশ্ন বলছে X2Y যৌগটি অম্লধর্মী। তো X2Y যৌগ কোনটা? N2O, হ্যাঁ নাইট্রাস অক্সাইড অম্লধর্মী, হ্যাঁ অবশ্যই নাইট্রাস অম্লধর্মী, কারণ এটা পানির সাথে বিক্রিয়া করে HNO3 নাইট্রিক অ্যাসিড উৎপন্ন করে, যেটা আসলে হচ্ছে একটা অম্লধর্মী অ্যাসিড। Z2Y, Z2Y মানে হচ্ছে P2, আমাদের Z2Y হচ্ছে P2, আর Y হচ্ছে O, P2O, হ্যাঁ। আমাদের ফসফরাস অক্সাইড যেটা, এর একটা নিরোধক, হ্যাঁ এটা অবশ্যই নিরোধক হিসেবে কাজ করে। ফসফরাস অক্সাইড সবসময় পানি শোষণ করে নেয়, জাস্ট লাইক সালফুরিক অ্যাসিড। সালফুরিক অ্যাসিড যেরকম কোনো জায়গা থেকে পানি শোষণ করে নেয়, আমাদের ফসফরাস অক্সাইড যেটা, এটা কোনো জায়গা থেকে পানি শোষণ করে নেয়। QY2, QY2 হচ্ছে SO2, সালফার ডাইঅক্সাইড, এর ক্ষারকত্ব 3 না, সালফার ডাইঅক্সাইডের ক্ষারকত্ব 3 না, সালফার ডাইঅক্সাইডের ক্ষারকত্ব হচ্ছে 2। ওকে,
তো 3 নম্বর অপশন সঠিক না, আমাদের উত্তর হচ্ছে 1 আর 2 হচ্ছে সঠিক। তো 19 এর হচ্ছে ক, 1 ও 2 সঠিক। আচ্ছা, তারপর প্রশ্ন 20 নাম্বার, আমরা উদ্দীপক সলভ করি আগে। এই এই মৌল এখানে আসলে এই করার জন্য টাইম লাগে হচ্ছে উদ্দীপক সলভ করার জন্য। তো আপনার যদি পর্যায় সারণী ভালো মতো জানা থাকে, আপনি দেখবেন খুব ইজিলি আপনি করে ফেলতে পারতেছেন। হ্যাঁ, আর দেখবেন সেম মৌলই, মানে হাতে গোনা কিছু মৌলই বারবার আপনাকে দিচ্ছে, তো এটা আপনার করতে করতে মুখস্থ হয়ে যাওয়ার কথা। আচ্ছা, এই মৌল হচ্ছে এন, বৈশিষ্ট্য ইলেকট্রন বিন্যাস সকল ক্ষেত্রে এন এর মান হচ্ছে 2। তাহলে এখানে 2 - 1 মানে হচ্ছে 1s1, 1s1, তাহলে এ হচ্ছে হাইড্রোজেন। তো বুঝে যাচ্ছে এ হচ্ছে হাইড্রোজেন, 1s1 দিতে হাইড্রোজেন। আর এখানে হচ্ছে 2s2 2p4, 2s2 2p4, এখানে 4 আর 2 6, 6 আর 2 হচ্ছে 8, কারণ এখানে 1s2 2s2 2p4, 8 যেহেতু এটা আসলে হচ্ছে অক্সিজেন। আচ্ছা, আর এখানে হচ্ছে 2 + 1 মানে হচ্ছে 3s2 3s2 3p4, 3s2 3p4। হ্যাঁ, তার মানে হচ্ছে এখানে 4 আর 2 হচ্ছে 6, আর আগে তো 1s2 2s2 2p6 ছিল, তো 6 আর 10 হচ্ছে আমাদের 16। হ্যাঁ, তো 16 নাম্বার মৌল হচ্ছে কোনটা? সালফার। 16 নাম্বার মৌল হচ্ছে সালফার। তো আমরা আমাদের এবিসি যে মৌল যেগুলো সেগুলো আপনাকে ফাইন্ড আউট করে দিলাম। তো প্রথমে বলছে এ টু বি, এ টু বি কোনটা? আমাদের এ টু বি মানে হচ্ছে H2O, এ টু বি মানে হচ্ছে H2O। আর এ টু সি, এ টু সি মানে হচ্ছে H2S, হাইড্রোজেন সালফাইড। খুব কমন একটা জিনিস, ভৌত অবস্থা ভিন্ন অবস্থার কারণ হাইড্রোজেন বন্ধন, এটা আপনারা পড়ছেন। হাইড্রোজেন বন্ধন একটা ফেমাস টপিক। হাইড্রোজেন বন্ধন পড়লে আপনি এটা খুব ইজিলি বোঝার কথা যে H2O, পানির অণুতে হাইড্রোজেন বন্ধন বিদ্যমান। হ্যাঁ, আর হাইড্রোজেন সালফাইড এখানে আসলে কোনো হাইড্রোজেন বন্ধন নাই, তো এই জন্য মূলত এদের ভৌত অবস্থাটা ভিন্ন। আর আপনাকে একটু এক্সট্রা ইনফরমেশন বলে দিই, হাইড্রোজেনের সাথে 3টা মৌল ফন, ফ্লোরিন, অক্সিজেন, নাইট্রোজেন, এই 3টা মৌল যদি হাইড্রোজেনের সাথে থাকে অবশ্যই সেখানে হাইড্রোজেন বন্ধন থাকবে, ঠিক আছে? আর বাকিদের সাথে কোনো হাইড্রোজেন বন্ধন থাকবে না। তো এখানে হাইড্রোজেন সালফাইড আছে, তো সালফারের সাথে হাইড্রোজেন কোনো হাইড্রোজেন বন্ধন গঠন করে না। ওকে, আচ্ছা, তারপরে প্রশ্ন, উদ্দীপক থেকে প্রশ্ন উত্তরগুলো দাও। আমাদের এখানে উদ্দীপক বলছে সকল ক্ষেত্রে এন এর মান হচ্ছে 2। তাহলে সেমই তো মনে হচ্ছে না আসলে, দেখি তো, n-1 s1 ns2 np4 n+1, হ্যাঁ সেমই মনে হচ্ছে। তাহলে এগুলো হাইড্রোজেন, অক্সিজেন, সালফার, এটা হাইড্রোজেন, এটা অক্সিজেন, এটা সালফার, সেম জিনিসই। আচ্ছা, এ টু বি যৌগের ক্ষেত্রে sp2 সংকলন করে, এ টু বি যৌগ কোনটা? আমাদের এ টু বি যৌগ হচ্ছে H2O, পানি, H2O। H2 এর ক্ষেত্রে sp2 সংকরণ ঘটে, হ্যাঁ অবশ্য sp2 সংকরণ ঘটে, আপনারা পড়ছেন। বন্ধন কোণ 104.5 ডিগ্রি, হ্যাঁ পানির অণুতে 104.5 ডিগ্রি বন্ধন কোণ। লোন পেয়ার বিকর্ষণ বিদ্যমান, অবশ্যই লোন পেয়ার বিকর্ষণ বিদ্যমান। অপশন 4টাই হচ্ছে সঠিক। আপনারা দেখছিলেন যে পানির অণুতে এভাবে স্ট্রাকচারটা থাকে, এখানে একটা পানির অণু, সুন্দর করে আর কি, এখানে আসলে একটা থাকে, এখানে একটা থাকে, এই জায়গায় একটা থাকে, এখানে একটা থাকে। তো এই দুইটা আসলে মূলত লোন পেয়ার থাকে। হ্যাঁ, আর এখানে মূলত হাইড্রোজেন অণু অ্যাড হয়, এখানে মূলত হাইড্রোজেন অণু অ্যাড হয়। তাহলে এটাও একটা লোন পেয়ার, এটা হচ্ছে একটা লোন পেয়ার। তো এদের মধ্যে আসলে মূলত একটা বিকর্ষণ কাজ করে। হ্যাঁ, এদের মধ্যে একটা বিকর্ষণ কাজ করে, এই জন্য অপশন 3টাই সঠিক, লোন পেয়ার বিকর্ষণ বিদ্যমান। আর এই যে বন্ধন কোণটা, এই বন্ধন কোণটা হচ্ছে 104.5 ডিগ্রি, 4.5 ডিগ্রি। আচ্ছা, নিচের কোনটি মিশ্র অ্যানহাইড্রাইড? মিশ্র অ্যানহাইড্রাইড হচ্ছে N2O4, আমাদের মিশ্র অ্যানহাইড হচ্ছে N2O4। কেন N2O4 মিশ্র অ্যানহাইড্রাইড, এটা আপনাকে একটু জেনে নেন। হ্যাঁ, আপনার এই N2O4 কে আমরা যদি হচ্ছে আপনার পানিতে দ্রবীভূত করি, তো দেখা যায় সে 2 ধরনের অ্যাসিড প্রডিউস করতেছে। কথা বুঝতে পারতেছেন? সে 2 ধরনের অ্যাসিড প্রডিউস করতেছে। কিভাবে করতেছে আমি আপনাকে বিক্রিয়াটা দেখাই, আপনার জন্য সুবিধা হবে। N2O4 আমরা যদি এটার সাথে পানি যুক্ত করি, তো দেখা যায় সে আমাকে 2টি অ্যাসিড দেয়। একটা হচ্ছে নাইট্রিক অ্যাসিড, সরাসরি HNO3 নাইট্রিক অ্যাসিড, আর আরেকটা দেয় হচ্ছে নাইট্রাস অ্যাসিড, HNO2, HNO2। তো এই 2টা অ্যাসিড দেওয়ার কারণেই এটা আমাকে বলা হয় হচ্ছে মিশ্র অ্যানহাইড্রাইড, মানে সে মাল্টিপল অ্যাসিড আমাকে প্রডিউস করে দিতে পারে, এই জন্য এটাকে বলা হয় মিশ্র অ্যানহাইড। N2O4 জেনে রাখেন, এটা মিশ্র অ্যানহাইড্রাইড, ঢাকা বোর্ডে আসছে, হ্যাঁ 22 সালে। আচ্ছা, কোন হাইব্রিডাইজেশন দ্বারা H2 অণু গঠিত হয়? এটা আপনার মুখস্থ থাকার কথা, sp3। PCl5 অণুতে বিদ্যমান বন্ধন কোণের মান কত? PCl5 এ আসলে আমরা 2 ধরনের বন্ধন কোণ পাই। হ্যাঁ, একটা পাই হচ্ছে 90 ডিগ্রি, একটা পাই হচ্ছে 120 ডিগ্রি, মানে 2 ধরনের বন্ধন কোণ পাই। তো এখানে 120 ডিগ্রি যেহেতু নাই, 90 ডিগ্রি আছে, তো আমরা আসলে 90 ডিগ্রি দেখাচ্ছি। হ্যাঁ, আর এটা সংকরণটা হয় হচ্ছে sp3d, সংকরণটা হয় হচ্ছে sp3d। আর এটার আকারটা হচ্ছে ত্রিকোণাকার দ্বি পিরামিড, জেনে রাখেন। ঘুরে ফিরে কিন্তু এগুলাই আসবে। হ্যাঁ, ঘুরে ফিরে এগুলাই আসবে, ত্রিকোণাকার দ্বি পিরামিড, ত্রিকোণাকার দ্বি পিরামিড। আচ্ছা, নিচের কোনটা অধিক সমাজী বৈশিষ্ট্য প্রদর্শন করে? তো ওই যে অধিক সমাজী বৈশিষ্ট্য প্রদর্শন করার জন্য আমরা ফাজার নীতি ব্যাখ্যা করব, ঠিক আছে? তো ফাজার নীতি ব্যাখ্যা করার জন্য দেখেন এখানে সবগুলো সিলভার 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 সিলভার, মানে ক্যাটায়ন গুলো হচ্ছে সেম। তাহলে আমরা অ্যানায়নের আকার দেখবো আমরা। তো অ্যানায়নের আকার দেখানোর জন্য এখানে আছে হচ্ছে ফ্লোরিন, তারপর আছে হচ্ছে ক্লোরিন, তারপর হচ্ছে ব্রোমিন,
তারপর হচ্ছে আয়োডিন। তো আপনি ইতিমধ্যে অলরেডি জানেন যে অ্যানায়নের আকার যদি বড় হয় পোলার আয়ন বেশি হয়, আর পোলার আয়ন বেশি হলে সমযোজী ধর্মও বেশি। একটা অ্যানায়নের আকার যদি বড় হয় তার পোলার আয়নটাও বেশি হবে, আর পোলার আয়ন যদি বেশি হয় সমযোজী ধর্মও বেশি। এখানে আয়োডিনের আকারটা সবচাইতে বড়, দ্যাটস ওয়াই সিলভার আয়োডাইড এই হচ্ছে সবচেয়ে বেশি সমযোজী ধর্ম প্রদর্শন করবে। ঠিক আছে। আচ্ছা, তারপর প্রশ্ন, পানির তরল হওয়ার জন্য নিচের কোন বন্ধনটি দেয়? অবশ্যই হাইড্রোজেন বন্ধন। হাইড্রোজেন বন্ধনের কারণেই পানির অণুগুলো পরস্পর কাছাকাছি অবস্থান করে এবং এটা তরল আকার ধারণ করে। আচ্ছা, SF6 এই অণুটির আকৃতি কিরকম? আমাকে SF6 ওই প্রথম ভালো মতো বোঝার জন্য আপনাকে দেখতে হবে এটা আসলে সংকরণটা কিরকম। হ্যাঁ, আপনি যদি এটা সংকরণটা দেখেন দেখবেন এটা আসলে আসছে হচ্ছে এরকম। আমি একটু হিসাব করি। সালফার, তো সালফার হচ্ছে আমাদের এখানে হচ্ছে 6, আর হচ্ছে 6 6 6 12, 12 ডিভাইডেড বাই 2, তাহলে আসছে হচ্ছে 6। তাহলে আমাদের আসবে হচ্ছে sp3d2। এটা আসলে হচ্ছে sp3d2, এটা হবে হচ্ছে অষ্টতলকীয়। হ্যাঁ, আমাদের এই সালফারের যে আকৃতি, যেটা SF6 অণুর যে আকৃতি, সেটা হচ্ছে অষ্টতলকীয়। পিরামিডীয় যেটা, এটা হচ্ছে sp2 এর। চতুস্তলকীয় যেটা, এটা হচ্ছে sp3 এর। ত্রিভুজীয় যেটা, সরি পিরামিডীয় যেটা, এটা আসলে হচ্ছে আপনার ওই যে PCl5 যেগুলো আছে না sp3d, ওগুলোর আর কি। চতুস্তলকীয় হচ্ছে sp3 এর, ত্রিভুজীয় হচ্ছে sp2 এর, আর অষ্টতলকীয় এটা হচ্ছে আপনার sp3d2 এর। মানে টোটাল এখানে 8টা তল থাকবে। হ্যাঁ, টোটাল এখানে 8টা তল থাকবে। তো SF6 অণুর আকৃতি হচ্ছে অষ্টতলকীয়। আচ্ছা, আমাদের পরবর্তী প্রশ্ন, কোনটির প্রথম আয়নীকরণ বিভব অধিক? তো এটা আমরা খুব ইজিলি জানি যে আমরা যদি একই পর্যায়ের বাম থেকে ডান দিকে যাই তো দেখা যাবে যে তার এই আয়নীকরণ শক্তি আস্তে আস্তে বাড়তে থাকে। তো আপনি যদি হিসাব করেন এখানে কি কি আছে, এই নাইট্রোজেন, কার্বন, বোরন, অক্সিজেন। তো সবচেয়ে ডানে কি আছে? আহ বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন। সবচেয়ে বেশির কথা হচ্ছে অক্সিজেনের। হ্যাঁ, বাট অক্সিজেন আর নাইট্রোজেনের মধ্যে একটা ব্যতিক্রম আছে, তো যার কারণে নাইট্রোজেনটা বেশি হয়ে যায়। আপনারা জানেন যে নাইট্রোজেন আসলে হচ্ছে অর্ধপূর্ণ, যার কারণে নাইট্রোজেনের আয়নিক বিভবের মানটা বেশি হয় আর কি। নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস করলে সেটা অর্ধপূর্ণ থাকে এজন্য। আচ্ছা, ক্লোরিন অণুর মধ্যে বন্ধন হবে, ক্লোরিন অণুর বন্ধন হচ্ছে অপলার সমযোজী। ক্লোরিন অণুর বন্ধনটা হচ্ছে অপলার সমযোজী, এর মধ্যে এই এক্সট্রা কোনো বন্ধন নাই আর কি, এটা হচ্ছে অপলার সমযোজী। আচ্ছা, আমার তারপর প্রশ্ন, XeF2 এই যৌগে কোন ধরনের সংকরণ ঘটে? তো আপনারা অনেকে সংকরণ বের করে অনেকগুলো মেথড জানেন। একটা ফেমাস মেথড হচ্ছে যে 1/2, 1/2 দিয়ে আপনাকে কেন্দ্রীয় পরমাণু যেটা আপনি যার সংকরণ বের করতে চাচ্ছেন তার লাস্ট সেল যে কটা ইলেকট্রন আছে সে কটা আপনাকে যোগ করতে হবে। যেমন এখানে লাস্ট সেলে আপনার জেরন আছে। হ্যাঁ, তো জেরন হচ্ছে গ্রুপ 18 এর মৌল, তাহলে অবশ্যই তার লাস্ট সেলে 8টা মৌল থাকবে। তো আমরা এখানে 8 দিলাম, প্লাস আমাদেরকে যোগ দিতে হবে হচ্ছে কয়টা একযোজী মূলক আছে। এখানে ফ্লোরিনের যোজনী হচ্ছে 1, একযোজী মূলক বলতে আমরা আসলে যোজনী 1 বোঝাচ্ছি। ফ্লোরিনের যোজনী হচ্ছে 1, তো যেহেতু এখানে দুইটা ফ্লোরিন আছে তো দ্যাটস আমরা এখানে দিলাম হচ্ছে 2। তাহলে 8 + 2 মানে হচ্ছে 10, 10 ডিভাইড বাই 2 মানে আসলে আমাদের আসছে হচ্ছে 5। তো আমাদের এমন সংকরণ চুজ করতে হবে যেন আসলে টোটাল 5 হয় আর কি। হ্যাঁ, যেন টোটাল 5 হয় আর কি। তো এটা হবে আসলে হচ্ছে sp3d, এটা হবে হচ্ছে sp3d। আপনি দেখেন s হচ্ছে একটা, p হচ্ছে 3টা, তো 3 এর একটা হচ্ছে 4, আর d এখানে একটা হচ্ছে 5টা। হ্যাঁ, তো আমাদের আসলে আনসারটা হচ্ছে যে এটা sp3d। বাকিগুলো টেস্টিফাই করেন, sp এখানে হচ্ছে 2, sp2d এখানে আসলে হচ্ছে 2 3 4 আসতেছে। এখানে দেখেন 3 4 6 6 আসতেছে, বাট এখানে আসলে আসতেছে হচ্ছে 5। তো আমরা এই নাম্বারটা প্রথমে বের করি, নাম্বারটা বের করে ওখান থেকে আমরা খুব ইজিলি সংকরণটা বের করে ফেলতে পারি আর কি। ঠিক আছে, এটা খুব ইজি একটা ট্রিক, আপনার খুবই চমৎকার একটা ট্রিক, খুব ভালো কাজে দেয়। আচ্ছা, কক্ষ তাপমাত্রায় কোনটি তরল? আমরা জানি যে কক্ষ তাপমাত্রায় ফ্লোরিন এটা হচ্ছে গ্যাস, ক্লোরিন এটা হচ্ছে গ্যাস, ব্রোমিন হচ্ছে তরল। ব্রোমিন হচ্ছে আপনার দেখবেন লাল কালারের একটা তরলের মতো দেখা যায় কক্ষ তাপমাত্রায়, ব্রোমিনটা আসলে তরল কক্ষ তাপমাত্রায়। আর আয়োডিন যেটা, আয়োডিন কক্ষ তাপমাত্রায় কঠিন। আয়োডিন আসলে ওই যে উদ্বায়ী পদার্থের মতো আর কি কাজ করে। হ্যাঁ, আয়োডিন উদ্বায়ী পদার্থের মতো কাজ করে। আপনি যদি এটা কঠিন অবস্থায় থাকে আপনি ঢাকনা যদি খোলা রাখেন এটা আকাশে উড়ে চলে যাবে। আচ্ছা, কোনটি উভধর্মী অক্সাইড? আপনি জেনে রাখেন আমাদের উভধর্মী অক্সাইড বেশ কয়েকটা আছে। তার মধ্যে একটা হচ্ছে বেরিয়াম অক্সাইড, এটা উভধর্মী অক্সাইড। তারপর হচ্ছে অ্যালুমিনিয়াম অক্সাইড, এটা উভধর্মী অক্সাইড। তারপর হচ্ছে জিঙ্ক অক্সাইড। এই তিনটা মোটামুটি জেনে রাখেন, এগুলো হচ্ছে উভধর্মী অক্সাইড। হ্যাঁ, এগুলো দেখা যায় কি কখন কখন হচ্ছে আপনার এই অ্যাসিডের মতো, মানে এই পানির সাথে বিক্রিয়া করে অ্যাসিড ফর্ম করতেছে, আবার দেখা যায় যে কখন কখন হচ্ছে আপনার ক্ষার ফর্ম করতেছে। তো এই জন্য এদেরকে বলা হচ্ছে উভধর্মী অক্সাইড। তো আমাদের উত্তর হচ্ছে বেরিয়াম অক্সাইড, এটা আসলে হচ্ছে উভধর্মী অক্সাইড। হ্যাঁ, তো খেয়াল রাখবেন এগুলো পরীক্ষাতে কিন্তু প্রায় সময় আসে যে নিচের কোনটা অবধর্মী অক্সাইড। সবচেয়ে ফেমাস হচ্ছে অ্যালুমিনিয়াম অক্সাইড। হ্যাঁ, অ্যালুমিনিয়াম অক্সাইড এটা অবধর্মী অক্সাইড, খুব ফেমাস। আচ্ছা, রঙিন যৌগ কোনটি? তো আমরা জানি যারা আসলে হচ্ছে আপনার যে অবস্থান্তর মৌল বা ট্রানজিশন মেটাল, যারা অবস্থান্তর মৌল বা ট্রানজিশন মেটাল এরা আসলে হচ্ছে রঙিন যৌগ গঠন করে।
তো এখানে আসলে অবস্থান্তর মৌল আছে কোনটা কোনটা? ম্যাঙ্গানিজ। ম্যাঙ্গানিজ আমরা জানি যে খুবই ফেমাস একটা জিনিস, এটা আসলে অবস্থান্তর মৌল। তো ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড এটা মূলত হচ্ছে রঙিন যৌগ। হ্যাঁ, এটা আপনার যে রঙিন যৌগের মতো কালার সৃষ্টি করে। স্ক্যান্ডিয়াম সে কিন্তু অবস্থান্তর না। আপনার এই আমরা জানি যে দুইটা মৌল, একটা হচ্ছে স্ক্যান্ডিয়াম, একটা হচ্ছে জিঙ্ক। হ্যাঁ, একটা হচ্ছে জিঙ্ক, এর আসলে হচ্ছে অবস্থান্তর না, এর আসলে অবস্থান্তর না। আর টাইটেনিয়াম যেটা, এখানে টাইটেনিয়াম এই 4+ আকারে আছে, টাইটেনিয়াম 4+, টাইটেনিয়াম 4+ আকারে আছে। তো টাইটেনিয়াম যদি 4+ থাকে, টাইটেনিয়ামের আপনার বারণ সংখ্যা হচ্ছে 22, পটাশিয়াম ক্যালসিয়াম স্ক্যান্ডিয়াম টাইটেনিয়াম 22 আর কি। হ্যাঁ, তো 22 থেকে সে যদি 4টা ইলেকট্রন ছেড়ে দেয়, তো দেখা যায় যে তার ডি ব্লকে কোনো ইলেকট্রন থাকে না। আর ডি ব্লকে কোনো ইলেকট্রন থাকে না, তো ডি ব্লকে যদি ইলেকট্রন না থাকে সে আসলে অবস্থান্তর না। তো দ্যাটস ওয়াই এটা আসলে রঙিন যৌগ গঠন করবে না। একমাত্র ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড এটা রঙিন যৌগ গঠন করবে। হ্যাঁ, আপনাকে আমি একটু দেখাই দিই যে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড আসলে কেমন। ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড আসলে কেমন? ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড, আচ্ছা আমার এখানে তো নেট নেই, নেটটা অন করে দিই। ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড আপনি একটু দেখেন, এটা আসলেই কালারফুল। এই যে দেখেন, আসলেই কালারফুল ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড। এই যে দেখেন, ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড কালারটা হচ্ছে যে এরকম, অনেকটা বেগুনির মতো আর কি। হ্যাঁ, অনেকটা বেগুনির মতো। বাট আপনি যদি বাকিগুলো নিয়ে যদি আমি সার্চ করি, যেমন আপনার যদি এগুলো নিয়ে সার্চ করি যে জিঙ্ক সালফেট, দেখবেন কালারটা হচ্ছে সাদা, মানে কোনো কালার নাই। আপনি আমার কথা মিলিয়ে দেখেন, বাকিগুলো যদি আমি কাজ করি যে জিঙ্ক সালফেট, জেডেন, অ্যাসোফোর, দেখবেন এদের কালারগুলো হচ্ছে সাদা, নো কালার। এই যে দেখেন, নো কালার, এই যে সাদা একদম পুরো চিনি দানার মতো আর কি। হ্যাঁ, সাদা একদম চিনি দানার মতো। ইনফ্যাক্ট আমি যদি আপনাকে আরেকটা বাকি যেটা আছে, এই যে টাইটেনিয়াম ক্লোরাইড, যদি আপনাকে ওইটাও সার্চ করে দেখাই, আপনি দেখবেন সাদা, মানে কোনো কালার শো করবে না। অবস্থান্তর ছাড়া কেউ আসলে কোনো কালার শো করে না। TiCl4 টাইটেনিয়াম ক্লোরাইড, যে দেখেন সাদা কম্পাউন্ড, কোনো কালার নাই। এই যে সাদা কম্পাউন্ড, কোনো কালার নাই। বুঝতে পারছেন? তো একমাত্র যারা হচ্ছে আপনার অবস্থান্তর মৌল, তারাই মূলত কালার শো করে আর কি। আচ্ছা, পোলারাইজেশন ধর্ম কোনটি সবচেয়ে বেশি? তো আমরা পোলারাইজেশন বোঝানোর জন্য ফাজার নীতিটা ব্যাখ্যা করবো আর কি। তো ফাজার নীতি অনুসারে কি, এখানে সবগুলো আসলে ক্যাটন দেওয়া আছে। তো ক্যাটনের আকার ছোট হলে, সংক্ষেপে লিখি, হ্যাঁ, আপনার ক্যাটনের আকার যদি ছোট হয়, ক্যাটনের আকার ছোট হলে পোলারায়ন বেশি হবে আর কি। ক্যাটনের আকার ছোট হলে পোলারায়ন বেশি। এটা একটা কবিতা আছে, আমি যখন একাডেমিক ক্লাসে পড়াই তখন আমরা বলি যে ক্যাটা মামা ছোট হলে এনা মামা বড়, উভয়ের বাড়লে চার্জ, ডি ও এফ কে ধরো। তো ওই 4টা লাইনে আসলে প্রতিটা লাইনের জন্যই পোলারায়ন সবচেয়ে বেশি হবে। ক্যাটা মামা ছোট বলতে ক্যাটানোর আকার যদি ছোট হয় পোলারায়ন বেশি হবে। এনা মামা বড়, এনা মামা বড় বলতে এনার আকার যদি বড় হয় পোলারায়ন বেশি হবে। ঠিক আছে? তো তারপর হচ্ছে আপনার উভয়ের বাড়লে চার্জ, আপনার দুইটা পরমাণুর মধ্যে যার চার্জ বেশি থাকবে অবশ্যই তার পোলারায়নটা বেশি হবে। আর ডিআরএফ, কখনো যদি ডিআরএফ অরবিটালের উপস্থিতি থাকে বা প্রেজেন্স থাকে, ওর পোলারায়নটা সবসময় সবচেয়ে বেশি হবে। ঠিক আছে? আচ্ছা, তো আমরা এখন আকার দেখি, বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম আর একটা হচ্ছে বেরিয়াম। তো সবচেয়ে ক্ষুদ্র আকার হচ্ছে বেরিলিয়াম 2+-এর, এটা আমরা জানি দ্বিতীয় পর্যায়ের মূল্য। হ্যাঁ, তো দ্বিতীয় পর্যায় হওয়ার কারণে এর আকারটা অবশ্যই অনেক ছোট হবে আর কি। তো এর আকার যদি ছোট হয়, তো আমাদের কথা অনুযায়ী ক্যাটায়নের আকার ছোট হলে পোলারায়ন বেশি হবে। তো উত্তর হচ্ছে আমাদের ক নম্বরটা। আচ্ছা, চ্যালকোজেন গ্রুপ কোনটি? আমাদের গ্রুপ নাম্বার 16, গ্রুপ নাম্বার 16কে বলা হচ্ছে চ্যালকোজেন। ঠিক আছে? এই যে পর্দার সামনে যদি আপনি দেখেন, পর্দার সামনে এই যে গ্রুপ যে 16 যেটা আছে না, যে অক্সিজেন, সালফার, সেলেনিয়াম, টেরোলিয়াম, পোলিনিয়াম, এদেরকে বলা হচ্ছে চ্যালকোজেন। কেন চ্যালকোজেন বলা হয়? এরা হচ্ছে আকরিক উৎপন্নকারী। সমস্ত আকরিকে আপনাদেরকে অবশ্যই পাবেন, যে অক্সিজেন, সালফার, সেলেনিয়াম, এদেরকে আপনি আকরিকের মধ্যে পাবেন আর কি। বিশেষ করে অক্সিজেন আর সালফার এই দুটাকে বেশি পাওয়া যায় আর কি। তো এই জন্য গ্রুপ 16 এটাকে বলা হয় হচ্ছে চ্যালকোজেন। আর কিছু জেনে রাখেন যে গ্রুপ 16 এটাকে বলা হয় হচ্ছে চ্যালকোজেন। হ্যাঁ, এটাকে বলা হয় চ্যালকোজেন। পরে গ্রুপ 17 এটাকে বলা হয় হচ্ছে হ্যালোজেন। গ্রুপ 17কে বলা হয় হচ্ছে হ্যালোজেন। গ্রুপ 15 এটাকে বলা হয় হচ্ছে নিকটোজেন। হ্যাঁ, এটাকে বলা হয় নিকটোজেন। তারপরে গ্রুপ 18 এটাকে বলা হয় হচ্ছে নোবেল গ্যাস, এটাকে বলা হয় হচ্ছে নোবেল গ্যাস। তো আপনি এগুলো সম্পর্কে একটু আইডিয়া রাখবেন। হ্যাঁ, জেনে রাখবেন কোন কোন গ্রুপের কথা আপনাকে কখন বলবে আপনি আসলে জানেন না। ওকে। আচ্ছা, কপার সালফেট .5H2 যৌগ কয় ধরনের বন্ধন বিদ্যমান? কপার সালফেটের এই স্ট্রাকচারে আসলে এখানে আমরা প্রথমত সমযোজী বন্ধন পাই। হ্যাঁ, সমযোজী বন্ধনের পাশাপাশি আমরা সন্নিবেশ সমযোজী বন্ধন, যেটা সন্নিবেশ সমযোজী বা কোঅর্ডিনেট কোভ্যালেন্ট, আমরা ওই বন্ধনটাও পাই। আবার এখানে এই কপার সালফেট আর এই কপারের সাথে সালফেটের যে বন্ধনটা, আমরা এখানে একটা আয়নিক বন্ধনও পাই। ঠিক আছে? এই 3টা বেসিক বন্ধন এখানে থাকে। আবার 5 অণু পানির জন্য আমরা আসলে এখানে হাইড্রোজেন বন্ধনও পাই। কথা বুঝতে পারছেন? আমরা এখানে আসলে হাইড্রোজেন বন্ধনও পাই। তো টোটাল আসলে এখানে টোটাল
চারটা বন্ধন। আমি আপনাকে একটু দেখাই চারটা বন্ধন আসলে কিভাবে। চারটা বন্ধন আসলে কিভাবে। কপার সালফেট 5H2। আচ্ছা, এই স্ট্রাকচার যদি আপনি একটু ভালো মতো খেয়াল করেন, আপনি যদি ভালো মতো খেয়াল করেন, আপনি দেখবেন যে এই কপারের সাথে আপনার এই পানির যে অণু যেগুলো আছে, এরা হচ্ছে আপনার সন্নিবেশ সমযোজী বন্ধনে যুক্ত আছে। দেখবেন আপনি যে অ্যারো সাইনের মতো আপনাকে তীর চিহ্ন দিয়ে বোঝানো হচ্ছে আর কি, হ্যাঁ, সন্নিবেশ সমযোজী বন্ধনে আবদ্ধ আছে। আবার সালফেট যেটা SO4 2- যেটা, এটাও কপারের এই ইয়ার সাথে, ওটা হচ্ছে 2-, আবার আমাদের কপার যেটা হচ্ছে 2+। তো এটা আসলে হচ্ছে এখানে সরাসরি আয়নিক বন্ধনের সাথে যুক্ত আছে, হ্যাঁ। আবার এই অক্সিজেনের যে অণু যেটা H2O যেটা, এর যে অণু যেটা, এরা প্রত্যেকে পরস্পরের সাথে সমযোজী বন্ধনে আবদ্ধ, হ্যাঁ, সমযোজী বন্ধনে আবদ্ধ। তো 3 ধরনের বন্ধন এখানে হয়ে গেছে। আবার এখানে 5টা হাইড্রোজেন যেহেতু আছে, দেখেন এখানে ডট ডট দিয়ে বোঝানো হয়েছে। তো হাইড্রোজেন অণু যেগুলো আছে, এরা দেখা যায় কি, এরা আসলে সন্নিবেশ সমযোজী বন্ধনে আবদ্ধ আছে। আমি আপনাকে একটু দেখায় দিই। আমি আমার উইন্ডোতে অ্যাড করে আপনাকে আমি একটু দেখায় দিই। অ্যাড হয়েছে কি, অ্যাড হয়নি মনে হয়, এখন সেভ হয়নি। সেভ টু ফটোস, সেভ দিয়ে দিছি। সেভ হয়ে যাওয়ার কথা, আমার গ্যালারিতে চলে আসার কথা, বাট আসছে কিনা দেখি। না, আসে নাই। আচ্ছা, যাই হোক, আমি আশা করি আপনাকে বুঝতে পারছি। আপনি একটু বুঝিয়ে নিন। এখন আসছে, একটু দেরিতে আসছে আর কি, হ্যাঁ। Okay. যে এই জায়গাতে দেখেন, এই যে হাইড্রোজেন অক্সিজেন এদের যে বন্ধন যেগুলো, এগুলো হচ্ছে সমযোজী বন্ধন, পিওর সমযোজী বন্ধন, হ্যাঁ, পিওর সমযোজী বন্ধন। তাহলে আপনি এখানে সমযোজী বন্ধন পাইছেন। আমি লিখছিলাম কোথাও কি, আমি কি কোথাও লিখেছি? হ্যাঁ, আমি আপনাকে টিক চিহ্ন দিয়ে বুঝিয়ে দিই। তো এটা আসলে সমযোজী বন্ধন, এটা আপনি পাইছেন। তারপর দেখেন, এই যে তীর চিহ্ন যে বন্ধন যেগুলো দেওয়া আছে না, তীর চিহ্ন যে বন্ধন, এই দাগগুলো দেওয়া আছে দেখেন তীর চিহ্নের মতো, এগুলো আসলে হচ্ছে সন্নিবেশ সমযোজী বন্ধন। এগুলো আসলে হচ্ছে সন্নিবেশ সমযোজী বন্ধন। তারপরে এই জায়গায় দেখেন যে কপারের হচ্ছে 2+, আর সালফেটের হচ্ছে 2-। খেয়াল করছে যে 2+ ক্যাটায়ন আর হচ্ছে অ্যানায়ন। এই বন্ধনটা হচ্ছে এখানে আয়নিক বন্ধন বা ইলেকট্রো ইলেকট্রো বন্ড আর কি। তারপর দেখেন হাইড্রোজেনের মধ্যে যে বন্ধনটা, এই যে হাইড্রোজেন অক্সিজেন এদের মধ্যে যে বন্ধনটা এখানে ডট 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 দেওয়া আছে, এটা আসলে হচ্ছে হাইড্রোজেন বন্ড। ঠিক আছে, টোটাল আমরা আসলে এখানে 4 ধরনের বন্ড পাই। আচ্ছা, তো আশা করি ক্লিয়ার। এটা কিন্তু পরীক্ষাতে আসে, হ্যাঁ, তুতের সংকেত। এটা পুরোটাকে তুতে বলা হয় আর কি, কপার সালফেট 5 পানি, পুরোটাকে তুতে বলা হয়। কোনটি মৃৎক্ষার ধাতু? আমরা জানি 2 নম্বর যে গ্রুপের যে মৌল, সেগুলো হচ্ছে মৃৎক্ষার ধাতু। তো 2 নম্বর গ্রুপে কি আছে? ক্যালসিয়াম আছে 2 নম্বর গ্রুপে। এই যে দেখে নেন, 2 নম্বর গ্রুপে ক্যালসিয়াম আছে আমাদের। এই যে 2 নম্বর গ্রুপে এই যে ক্যালসিয়াম আছে, বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম। 2 নম্বর গ্রুপে যদি ক্যালসিয়াম আছে, তো ক্যালসিয়াম হচ্ছে আমাদের মৃৎক্ষার ধাতু। স্ফুটনাঙ্কের সঠিক ক্রম কোনটি? আমাদের স্ফুটনাঙ্ক, এখানে যে উদাহরণগুলো দেওয়া আছে, অ্যামোনিয়া, হাইড্রোজেন ফ্লোরাইড, অনেকগুলো উদাহরণ দেওয়া আছে। তো এই উদাহরণগুলোর প্রত্যেকের মধ্যে হাইড্রোজেন বিদ্যমান, হ্যাঁ। তো আমাদেরকে চিন্তা করতে হবে হাইড্রোজেন বন্ধনের কনসেপ্টে। আপনার যার হাইড্রোজেন বন্ধন যদি স্ট্রং হয়, বা যাদের মধ্যে হাইড্রোজেন বন্ধন আছে, তাদের স্ফুটনাঙ্কটা বেশি হবে আর কি। ঠিক আছে, তো আমরা টেস্ট করি যে কোন অপশনটা সঠিক হতে পারে, হ্যাঁ। তো অ্যামোনিয়া, অ্যামোনিয়া এখানে হাইড্রোজেন বন্ধনটা আছে, বা এটাকে দুর্বল। হাইড্রোজেন ফ্লোরাইড এর বন্ধনটা অ্যামোনিয়ার সাথে স্ট্রং, তার মানে এটার স্ফুটনাঙ্ক বেশি, এটা ঠিক আছে। হাইড্রোজেন ফ্লোরাইড হচ্ছে পানিটা আরো বেশি স্ট্রং, হ্যাঁ, এটাও ঠিক আছে। পানি যেতে, আচ্ছা, CH4 এখানে আসলে কোনো হাইড্রোজেন বন্ধনই নাই। তো এখানে হাইড্রোজেন বন্ধন যদি না থাকে, এর স্ফুটনাঙ্ক বেশি হওয়ার চান্সেস নাই, এটা বাদ। তারপরের প্রশ্ন, CH4 এখানে কোনো হাইড্রোজেন বন্ধন নাই, তো এটার স্ফুটনাঙ্ক কম হবে, এটাই স্বাভাবিক। তারপরে অ্যামোনিয়া, এখানে হাইড্রোজেন বন্ধন আছে, তো এটা এই জন্য এর স্ফুটনাঙ্ক একটু বেশি। আবার এখানে হাইড্রোজেন ফ্লোরাইড, হাইড্রোজেন ফ্লোরাইডের গণনা, এই হাইড্রোজেন বন্ধন যেটা, সেটা আরো বেশি স্ট্রং, এর স্ফুটনাঙ্ক একটু বেশি, এটা ঠিক আছে, ফাইন। এরপর হচ্ছে পানি, পানির মধ্যে হাইড্রোজেন বন্ধন আছে, এর স্ফুটনাঙ্ক আরো বেশি। তাহলে খ নম্বর অপশনটা হচ্ছে সঠিক। বাকিগুলো টেস্টিফাই করলে দেখবেন যে ভুল আছে, যেমন যে পানি আগে দেওয়া এখানে, আবার এখানে পানি আগে দেওয়া আর কি, মানে পানির হাইড্রোজেন বন্ধনটাই মূলত সবচেয়ে স্ট্রং হয় আর কি, তো যার কারণে পানির স্ফুটনাঙ্কটা মোটামুটি বেশি। ঠিক আছে, আচ্ছা, কোনটির আয়নিক ব্যাসার্ধ বড়? কোনটির আয়নিক ব্যাসার্ধ বড়? তো জেনে রাখেন, আপনার যদি নর্মালি যাদের আকার বড়, আপনার আয়নিক অবস্থায় যাওয়ার পরেও ওদের আকারের ক্রমটা সেম থাকে। যেমন দেখেন সোডিয়াম প্লাস 10টা ইলেকট্রন, ম্যাগনেসিয়াম প্লাস এখানে 10টা ইলেকট্রন। তো নর্মালি অবস্থায় আপনার সোডিয়ামের আকার ছিল বড়, ম্যাগনেসিয়ামের আকার ছিল হচ্ছে ছোট, কারণ বাম থেকে ডানে গেলে আকার কমে। তো
এই যখন ক্যাটায়ন অবস্থা চলে আসবে মানে আয়ন অবস্থা চলে আসবে তখনও সেম সিকোয়েন্স, সোডিয়ামের আকারটা ছোটই থাকবে, সরি সোডিয়াম আকারটা বড়ই থাকবে, ম্যাগনেসিয়াম আকারটা ছোটই থাকবে। আচ্ছা, তো এখানে আবার মৌল চলে গেছে হচ্ছে, দেখেন এই সোডিয়াম আর ম্যাগনেসিয়াম এরা হচ্ছে দ্বিতীয় পর্যায়ের, আর পটাশিয়াম আর ক্যালসিয়াম এরা হচ্ছে তৃতীয় পর্যায়ে। তো তৃতীয় পর্যায়ের মৌলের আকার অবশ্যই দ্বিতীয় পর্যায় থেকে বড় হবে, ঠিক আছে। কারণ এই দুইটার মধ্যে একটা হচ্ছে পটাশিয়াম, একটা হচ্ছে ক্যালসিয়াম। এই যে পটাশিয়াম, তারপর থাকে হচ্ছে আমাদের ক্যালসিয়াম। তো বাম থেকে ডানে গেলে আকার হচ্ছে কমে। তো নর্মালি পটাশিয়ামের আকার যেহেতু বড়, পটাশিয়াম প্লাস আর ক্যালসিয়াম 2+, এদের ক্ষেত্রেও সেম সিকোয়েন্সই মেনটেন হবে। তো সেই হিসেবে আমাদের পটাশিয়াম প্লাস যেটা, এটার আকারটা সবচেয়ে বড় হবে, ঠিক আছে। সোডিয়াম আর ম্যাগনেসিয়াম এটা গণায় ধরবে না, কারণ এটা আসলে দ্বিতীয় পর্যায়ে, তো দ্বিতীয় পর্যায়ে চাইতে তৃতীয় পর্যায়ের আকার অবশ্যই বড়। আসলে রাখেন নর্মাল অবস্থায় যে ক্রম আপনার আয়ন অবস্থায় যদি সেম ইলেকট্রন থাকে ওইখানেও একই রকম ক্রম থাকবে, হ্যাঁ, কোনো চেঞ্জ হবে না। আচ্ছা, কোনটির আয়নীকরণ শক্তি বেশি? আমাদেরকে এখানে আমরা জানি বাম থেকে ডানে গেলে আয়নীকরণ শক্তি বাড়ে, উপর থেকে নিচে গেলে কমে। তো বেরিলিয়াম বোরন এরা হচ্ছে দ্বিতীয় পর্যায়ের আর এরা হচ্ছে তৃতীয় পর্যায়ের। তো তৃতীয় পর্যায়ে আয়নীকরণ শক্তি অবশ্যই দ্বিতীয় পর্যায়ে চাইতে কম হবে, তাহলে এই দুইটা আউট অফ সিলেবাস, এই দুইটা বাদ, হ্যাঁ। এখন বেরিলিয়াম আর বোরন এদের মধ্যে ব্যতিক্রম আছে একটা, বেশি হওয়ার কথা হচ্ছে বোরনের, বাট বেশি হয়ে যায় হচ্ছে বেরিলিয়ামের। আপনার এটা জানার কথা, বেরিলিয়াম অর্ধপূর্ণ থাকে, দ্যাটস ওয়াই। কোনটি পানিতে অধিক দ্রবণীয়? এটা আপনি ওই যে ফাজার নীতি দিয়ে ব্যাখ্যা করতে হবে আপনাকে। এখানে প্রত্যেকে দেখেন ক্লোরিন 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 ক্লোরিন, সবগুলোর মধ্যে ক্লোরিন আছে, হ্যাঁ। তার মানে আমরা ক্যাটায়নের আকার নিয়ে কাজ করব। ক্যাটায়ন আকার নিয়ে যদি কাজ করি, এখানে ক্যাটায়ন কি কি আছে? ক্যাটায়ন আছে হচ্ছে সোডিয়াম, সোডিয়াম প্লাস, পটাশিয়াম প্লাস, তারপরে ম্যাগনেসিয়াম, আমি সিরিয়ালে লিখতেছি, হ্যাঁ। তারপরে আসলে হচ্ছে ম্যাগনেসিয়াম 2+, তারপরে হচ্ছে পটাশিয়াম ক্যালসিয়াম 2+। তো আমরা জানি যে যার আপনার আকারটা ছোট হবে তার পোলার আয়ন বেশি হবে, ক্যাটায়নের আকার ছোট হলে পোলার আয়ন বেশি হয়। আর যদি হচ্ছে আপনার ক্যাটায়নের আকারটা বড় হয় তাহলে পোলার আয়নটা কম হয় আর কি। তো যাক আমরা কমপ্লেক্স না করি, আমরা সিম্পলি বুঝি ক্যাটায়নের আকার ছোট হলে পোলার আয়ন বেশি হবে। কারণ এদের মধ্যে সবচেয়ে ছোট ক্যাটায়ন কে? সবচেয়ে ছোট ক্যাটায়ন হচ্ছে আমাদের সোডিয়াম। সোডিয়ামের পোলার আয়নটা বেশি। আর আকারের সবচেয়ে বড় তাহলে কার? আকার বড় হচ্ছে আমাদের, আমরা এই জায়গায় করছিলাম না যে আকার বড় হচ্ছে পটাশিয়ামের, ক্যালসিয়ামের চাইতে আমাদের পটাশিয়ামের আকারটা হচ্ছে বড়, ক্যালসিয়ামের চাইতে আমাদের পটাশিয়ামের আকারটা হচ্ছে বড়। এই দুইটা হচ্ছে দ্বিতীয় পর্যায়ের, হ্যাঁ। দ্বিতীয় পর্যায়ে হওয়ার কারণে এই দুইটাকে আমরা এখন বাদ দিয়ে দিচ্ছি, এই দুইটা চিন্তা করতেছি না। পটাশিয়াম আর ক্যালসিয়াম, আপনার প্রথমে ছিল পটাশিয়াম, তারপর ছিল হচ্ছে ক্যালসিয়াম। আমি যদি নর্মাল আকার বিবেচনা করি, পটাশিয়ামের আকার ছিল বড়, ক্যালসিয়ামের আকার ছিল হচ্ছে ছোট, কারণ আপনার বাম থেকে ডানে গেলে আকারের পরিমাণ কমে যায়। আচ্ছা, তো এখন যদি আমরা যখন পটাশিয়াম প্লাস এবং ক্যালসিয়াম 2+ যাব, এখানেও একই রকম আকারের ক্রম থাকবে, হ্যাঁ। এখানেও একই রকম আকারের ক্রম থাকবে। তখন এই দুইটার মধ্যে ক্যালসিয়ামের আকারটা হচ্ছে বেশি ছোট, হ্যাঁ। তো ক্যালসিয়ামের আকারটা বেশি ছোট হওয়ার কারণে এর পোলার আয়নটা বেশি হবে, এর পোলার আয়নটা বেশি হবে। তো পোলার আয়ন বেশি হলে সে পানিতে কম দ্রবণীয় হবে। অপরপক্ষে পটাশিয়াম প্লাসের আকারটা বড় হওয়ার কারণে ভাইস ভার্সা মানে উল্টা কাহিনী ঘটবে, এর পোলার আয়নটা কম হবে, এ পানিতে বেশি দ্রবণীয় হবে। তো আমাদের উত্তরটা হচ্ছে পটাশিয়াম ক্লোরাইড, ঠিক আছে। এগুলো কিন্তু আসলে ঠান্ডা মাথায় উত্তর দেওয়ার, আপনি যদি একটু মিস্টেক করেন তাহলে কিন্তু ভুল করবেন, হ্যাঁ। ঠান্ডা মাথায় ভেবেচিন্তে আপনাকে আকারগুলো প্রপারলি দেখতে হবে, কারণ এখানে একসাথে দুইটা গ্রুপ পেঁচাইয়া দিছে আপনাকে, সোডিয়াম ম্যাগনেসিয়াম দিছে হচ্ছে দ্বিতীয় পর্যায়ের, আর পটাশিয়াম ক্যালসিয়াম এগুলো দিছে হচ্ছে তৃতীয় পর্যায়ে। তো দুইটা গ্রুপকে মিলিয়ে পরে আপনাকে টেস্টিফাই করতে হবে, ঠিক আছে। আচ্ছা, আহ পেট্টামিন জিঙ্ক 2+, এখানে জিঙ্কের সংকরায়ন কোনটি? জিঙ্কের সংকরায়ন কোনটি? এখানে আসলে হচ্ছে জিঙ্ক 2+ আকারে আছে। তো আমরা এখানে আসলে প্রথম ইলেকট্রন বিন্যাস করব। জিঙ্ক 2+ আকারে আছে, তো আমরা এই যদি নর্মাল ইলেকট্রন বিন্যাস করি, জিঙ্ক 2+ যদি ইলেকট্রন বিন্যাস করি কি থাকবে এখানে? আর্গন, আর্গনের পরে থাকবে হচ্ছে 4s2 আর হচ্ছে আমাদের 3d10। তো এটা ছিল নর্মাল ইলেকট্রন বিন্যাস, যেহেতু জিঙ্ক 2+ দেওয়া আছে তার মানে 4s2 থেকে চলে যাবে, হ্যাঁ। 4s হয়ে যাবে হচ্ছে 0, 4s হয়ে যাবে হচ্ছে আমাদের 0। তো এরপরে আমাদের কাজ হচ্ছে লিগেন্ড বসাইতে হবে। এখানে লিগেন্ড আছে কয়টা? 4টা। তো 4টা লিগেন্ড মানে 4টা অ্যামোনিয়া যেটা, হ্যাঁ, আপনার ধাতুর সাথে যেগুলো থাকে ভিতরে এই থার্ড ব্র্যাকেটের ভিতরে, এদেরকে বলা হচ্ছে লিগেন্ড। তো লিগেন্ড গুলো চাপ দিবে, তো এই লিগেন্ড গুলোকে বসানোর জন্য আমাদের জায়গা প্রয়োজন হবে। আমাদের এখানে আপনার কাছে মনে হতে পারে শুধুমাত্র 4s অরবিটালই আছে, বাট না, এখানে আসলে অসংখ্য অরবিটাল আছে, বাট সেই অরবিটাল গুলোতে জাস্ট ইলেকট্রন নাই। তো 4s এর পরে এখানে আসলে 4p আছে, বাট 4p তে কোনো ইলেকট্রন নাই, যেখানে আসলে 0 ইলেকট্রন ছিল। তো এগুলোর মধ্যে এসে আমাদের অ্যামোনিয়া গুলো বসবে। তো এখানে একটা অ্যামোনিয়া বসলো, তারপরে এখানে একটা অ্যামোনিয়া বসছে, এখানে একটা অ্যামোনিয়া বসছে, এখানেও একটা অ্যামোনিয়া বসছে, হ্যাঁ। তাহলে অ্যামোনিয়া গুলো মূলত বসছে কোথায় কোথায়? একটা বসছে এস অরবিটালে, তিনটা বসছে পি অরবিটালে।
তো যেহেতু আমাদের এই লিগ্যান্ড গুলো এই 3টে অরবিটালে বসছে, এই জন্য আমাদের সংকরণটা হচ্ছে sp3। তো জটিল যৌগের সংকরণ বোঝার জন্য আপনাকে এভাবে স্ট্রাকচার ড্র করতে হবে, ঠিক আছে? আপনাকে এভাবে স্ট্রাকচার ড্র করতে হবে। জটিল যৌগের সংকরণ কিন্তু একটু কমপ্লেক্স আছে। আরো একটু উদাহরণ দেখে যাবেন, কারণ এটা সহজ হয়ে গেছে, বাট এখানে আরো কঠিন আছে। আপনি চাইলে এই এটা করবেন, K4FeCN6 পটাশিয়াম ফেরোসায়ানাইড, এটা করবেন। আর আরেকটা করবেন হচ্ছে টেট্রামিন কপার সালফেট, আরেকটা করবেন হচ্ছে এটা টেট্রামিন কপার সালফেট, এটা করবেন। এ দুইটা করলে আপনার জটিল যৌগের সংকরণ ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, আকারের ক্ষেত্রে কোনটা সঠিক, কোনটার আকার বেশি হবে আর কি? তো বাম থেকে ডানে গেলে আকার কমে, আমরা জানি। তো বেরিলিয়ামের যদি বোরনের আকার কম হওয়ার কথা, এটা সঠিক না। ম্যাগনেসিয়ামের অ্যালুমিনিয়ামের আকার কম হওয়ার কথা, এটা সঠিক না। ফ্লোরিনের ডানে হচ্ছে নিয়ন, হ্যাঁ এটা সঠিক উত্তর। কারণ বাম থেকে ডানে গেলে আমরা জানি আকার হচ্ছে কমে, একই একই গ্রুপের বাম থেকে ডানে গেলে আকার কমে, তো এই জন্য এই ফ্লোরিনের পরে হচ্ছে নিয়ন, নিয়নের আকার হচ্ছে কম। আচ্ছা, কোনটি জ্যামিতিক আকৃতি সরল রৈখিক? যাদের সংকরণ হচ্ছে sp তাদের আকৃতি হচ্ছে সরল রৈখিক। তো আমরা জানি sp সংকরণ হচ্ছে কার্বন ডাই অক্সাইডের, তো এই জন্য এটার আকৃতি হচ্ছে সরল রৈখিক। আচ্ছা, কোন মূলের তড়িৎ সবচাইতে বেশি? তো আমরা জানি বাম থেকে ডানে গেলে তড়িৎ মান বাড়ে, হ্যাঁ বাম থেকে ডানে গেলে হচ্ছে বাড়ে। তো এখানে আমাদের ঝামেলা করে দিছে, ঠিক আছে? কেমন ঝামেলা করে দিছে? অক্সিজেন নাইট্রোজেন এরা হচ্ছে দ্বিতীয় পর্যায়ের, আর এগুলো হচ্ছে যথাক্রমে তৃতীয় আর চতুর্থ পর্যায়ের, হ্যাঁ। তো বাম থেকে ডানে গেলে বাড়ে, উপর থেকে নিচে গেলে কমে। তাহলে সেই হিসেবে এগুলা হচ্ছে অনেক কম, তাহলে এগুলো হচ্ছে আউট অফ কনটেক্সট, আমরা এগুলোকে ধরবো না। আর এখানে যদি আমরা হিসাব করি পলিং স্কেল অনুযায়ী, আপনার জানা থাকার কথা যে আমি একটু লিখে দিই আপনার সুবিধা হবে, যে হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। তো আমাদের এখানে ফ্লোরিনের এই লিথিয়ামে ছিল হচ্ছে 1, বেরিলিয়ামের হচ্ছে 1.5, মানে 0.5 করে বাড়ে আর কি। এখানে 2, 2.5, এটা হচ্ছে 3, 3.5, আর ফ্লোরিনের হচ্ছে 4, হ্যাঁ। আর ক্লোরিনের হচ্ছে 3। তো এভাবে বাড়তে থাকে আর কি। তো দেখে মনে হতে পারে এই দুইটা সেম, বাট না, এই ক্লোরিনেরটা একটু কম হয় আর কি। তো আমরা রাউন্ড ফিগার করার জন্য আমরা 3 ধরি। তাহলে এদের মধ্যে তড়িতের মান বেশি হচ্ছে আমাদের নাইট্রোজেনের, হ্যাঁ তড়িতের মান বেশি হচ্ছে নাইট্রোজেনের। আচ্ছা, ওকে। তো আমরা আমাদের পরবর্তী প্রশ্নে যাই। পর্যায় সারণীর কোন ব্লকে অধাতুর সংখ্যা সবচেয়ে বেশি? এটা আসলে হচ্ছে পি ব্লকে, হ্যাঁ একটা মুখস্থ একটা প্রশ্ন। পি ব্লকে আপনার অবস্থান এই অধাতুর সংখ্যা বেশি আর কি। আর ধাতুর সংখ্যা বেশি হচ্ছে ডি ব্লকে, ধাতুর সংখ্যা বেশি হচ্ছে ডি ব্লকে। আচ্ছা, পানির বন্ড HOH মানে পানির বন্ধন কোণের মান কত? এটা মুখস্থ 104°, 104°। কোনটি বেশি সংখ্যক হাইড্রোজেন বন্ধন গঠন করে? অবশ্যই পানি। পানি আপনার অনেকগুলো জালের মতো একদম পুরা চতুর্দিকে বিস্তৃত হয়ে যায়, হ্যাঁ। হাইড্রোজেন ফ্লোরাইড এটা লিনিয়ার, শুধু একদিকে। অ্যামোনিয়াও একদিকে, বাট হাইড্রোজেন এই পানির অণু যেটা, এটা হচ্ছে একদম পুরো জালের মতো চতুর্দিকে সে বন্ধন গঠন করতে পারে। অ্যামোনিয়া অণুতে কতটি সিগমা ইলেকট্রন আছে? তো আমরা অ্যামোনিয়া অণুটাতে আপনাকে দেখাই। অ্যামোনিয়া অণু হচ্ছে এই যে এটা NH3, হাইড্রোজেন, 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 হ্যাঁ। আপনাকে একটু বুঝতে হবে, সিগমা ইলেকট্রন বলছে, হ্যাঁ সিগমা বন্ড বলে নাই কিন্তু। সিগমা বন্ধন হচ্ছে এখানে 3টা, আর সিগমা ইলেকট্রন হচ্ছে 6টা। কিভাবে? প্রতিটা বন্ধনে 2টা করে ইলেকট্রন থাকে। নাইট্রোজেন দেয় হচ্ছে একটা, হাইড্রোজেন দেয় হচ্ছে একটা, মানে প্রত্যেকে একটা 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 করে দেয় আর কি। তো সিগমা ইলেকট্রন হচ্ছে টোটাল 6টা। আচ্ছা, অ্যাসিটিলিন অণুতে কোন বন্ধন সমূহ রয়েছে? অ্যাসিটিলিন অণু কোনটা? অ্যাসিটিলিন হচ্ছে আমাদের যে ইথাইন অণু যেটা, হ্যাঁ ইথাইন অণু যেটা, এই যে এটা হচ্ছে আমাদের অ্যাসিটিলিন অণু। তো আমরা যদি অ্যাসিটিলিন অণু আপনাকে দেখাই, সিঙ্গেল বন্ড যেগুলো আছে না, এগুলো হচ্ছে সিগমা। তাহলে এটাও সিগমা, এটা সিগমা। তো এখানে 3টা বন্ড আছে, একটা হচ্ছে সিগমা, 2টা হচ্ছে পাই, ঠিক আছে? একটা হচ্ছে সিগমা, 2টা হচ্ছে পাই। তাহলে আসলে ব্যাপারটা কি দাঁড়ালো? টোটাল 3টা সিগমা, 2টা হচ্ছে পাই। 3টা সিগমা, 2টা পাই। তো এই দেখেন প্রথম অপশনটাই 3টা সিগমা, 2টা হচ্ছে পাই। ওকে, তারপর প্রশ্ন, সর্বাপেক্ষা শক্তিশালী ক্ষার কোনটি? আচ্ছা, এখানে সবগুলোই ধাতব ক্ষার। তো আমরা জানি ধাতব ক্ষার অবশ্যই শক্তিশালী। আবার ধাতব ক্ষারের মধ্যে আপনার উপর থেকে যত আমরা নিচের দিকে যাব, মানে ধাতুগুলো উপর থেকে যত যত নিচের দিকে যাব, তার শক্তির তীব্রতা আরো বাড়তে থাকবে। যেমন সোডিয়াম হাইড্রোক্সাইডের চেয়ে পটাশিয়াম হাইড্রোক্সাইড আরো শক্তিশালী, কারণ পটাশিয়াম সোডিয়ামের নিচে অবস্থিত। তাহলে আমি যদি আপনাকে সিকোয়েন্সটা দেখাই, এই যে দেখেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম, হ্যাঁ। তাহলে আমাদের এখানে কি আছে? লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম। সিজিয়াম আছে এই 4টার মধ্যে, সবার লাস্ট হচ্ছে সিজিয়াম। এই যে দেখেন, সিজিয়াম হচ্ছে 4টার মধ্যে সবার লাস্টে আর কি। তো দ্যাটস ওয়াই
সিজিয়াম হাইড্রোক্সাইড এটা হচ্ছে সবচেয়ে শক্তিশালী ক্ষার। ওকে। আচ্ছা, সালফার ট্রাইঅক্সাইড কোন ধরনের অক্সাইড? অবশ্যই অম্লধর্মী অক্সাইড, কারণ সালফার ট্রাইঅক্সাইড আপনি যদি এটার সাথে পানি যুক্ত করেন, হ্যাঁ, যে সালফার ট্রাইঅক্সাইড আপনি যদি এটার সাথে পানি যুক্ত করেন, এটা একটা অ্যাসিড প্রডিউস করবে। কোন অ্যাসিড প্রডিউস করবে এটা আপনি সবাই জানি, H2SO4। H2SO4 এটা 19 ছিল, আপনাদের 19 বই একদম ডিরেক্ট রিডিং ছিল যে সালফার ট্রাইঅক্সাইড কি ধরনের অক্সাইড আর কি, অবশ্যই অম্লধর্মী অক্সাইড। হাইড্রোজেন সালফাইড অণুর বন্ধন কোণ কত? এটা মুখস্থ করে নেন, এটা হচ্ছে 92 ডিগ্রি। এটা অনেকে ভুল করে, পরীক্ষাতে বারবার আসে, বাট তাও ভুল করে। হাইড্রোজেন সালফাইড এটা হচ্ছে 92 ডিগ্রি, আর আরেকটা আছে হচ্ছে ফসফিন PH3, এটা হচ্ছে 94 ডিগ্রি। ঠিক আছে, এটা ভুল করবেন না। হাইড্রোজেন সালফাইড হচ্ছে 92 ডিগ্রি, আর PH3 হচ্ছে 94 ডিগ্রি। এটা মনে রাখবেন কেমনে? হাইড্রোজেন সালফাইড H2, তার মানে এখানে 2 থাকবে 92 ডিগ্রি। হ্যাঁ, এটা H2 মানে হচ্ছে 92 ডিগ্রি। ক্লোরিন পরমাণুর মুক্ত জোড় ইলেকট্রন কত জোড়া? শুধু ক্লোরিন পরমাণুর কথা বলছে। হ্যাঁ, আমরা জানি ক্লোরিন হচ্ছে আপনার লাস্ট সেলে ইলেকট্রন থাকে হচ্ছে 7টা, এই যে এরকম থাকে আর কি, যে 1s2, 2s2, 2p6, 3s2, 3p5 থাকে আর কি। তো 3s2 তে এখানে থাকে হচ্ছে 2টা, 3p5 এর ক্ষেত্রে 1 2 3, তো তাহলে হচ্ছে 1টা 2টা 3টা 4টা 5টা, 5টা হয়েছে না? হ্যাঁ, 5টা হয়েছে। টোটাল আপনার মুক্ত ইলেকট্রন হচ্ছে 3 জোড়া। হ্যাঁ, 3 জোড়া মুক্ত থাকে, আর একটা সিঙ্গেল থাকে আর কি। তো আমাদের মুক্ত ইলেকট্রন হচ্ছে টোটাল 3 জোড়া। টোটাল থাকে হচ্ছে আমাদের 3 জোড়া। আচ্ছা, পরবর্তী প্রশ্নে যাই আমরা। কত নম্বর পড়ছি? 54 পড়ছি না? আচ্ছা হ্যাঁ, 54 পড়ছে। 55 নম্বর। আজকে আজকে 60টা বন্ধ করাবো, 60টা বন্ধ করে শেষ করবো। নিচের কোনটির বন্ধন সবচাইতে বড়? তো আমরা সংকরণ থেকে আমরা ম্যাক্সিমাম অনেকগুলো বন্ধন কোণ জানি। যেমন CH4 এটার বন্ধন কোণ হচ্ছে 109 ডিগ্রি 28 মিনিট। BCl3 এটা সংকরণ হচ্ছে sp2। হ্যাঁ, BCl3 এটা সংকরণ হচ্ছে sp2, তাহলে এটা বন্ধন কোণ হচ্ছে 120 ডিগ্রি। এটা sp3 সংকরণ, এটা sp2 সংকরণ। হ্যাঁ, sp2 সংকরণ কারণ 120 ডিগ্রি। অ্যামোনিয়া এটা সংকরণ sp3, বাট এটা একটু ব্যতিক্রম, এটার বন্ধন কোণ হচ্ছে 160 ডিগ্রি। H2O এটা সংকরণ sp3, এটা আপনি জানেন, এটার বন্ধন কোণ হচ্ছে 104.5 ডিগ্রি। হ্যাঁ, তাহলে সবচেয়ে বন্ধন কোণ বড় হচ্ছে BCl3 এর। ঠিক আছে। আচ্ছা, কোনটি থেকে একটি ইলেকট্রন সরাতে সবচেয়ে বেশি শক্তি লাগে? হ্যাঁ, তো ইলেকট্রন সরাইতে সবচেয়ে বেশি শক্তি লাগবে কার? তো এখানে আসলে আয়নীকরণ শক্তির কনসেপ্ট আর কি, বাট এখানে একটা টুইস্ট আছে। নিয়ন এর দেখেন প্রত্যেকে আইসো ইলেকট্রনিক, প্রত্যেকের 10টা করে ইলেকট্রন, আপনি খেয়াল করেন, প্রত্যেকের 10টা করে ইলেকট্রন। এখানে 10টা ইলেকট্রন, এখানে 10টা, এখানে 10টা, এখানে 10টা। বাট আমি যদি দেখি অ্যালুমিনিয়ামে যাই, এখানে প্রোটন হচ্ছে 13টা। প্রোটন হচ্ছে 13টা। হ্যাঁ, তো প্রোটন বেশি হওয়ার কারণে প্রোটনের সাথে এর যে মনে করেন 10টা ইলেকট্রন, এরা বেশি আকর্ষণ বলে যুক্ত থাকবে। আবার তার পক্ষে অ্যালুমিনিয়ামের আকারটা হচ্ছে ছোট, অ্যালুমিনিয়ামের আকারটা এদের তুলনায় আরো বেশি ছোট। তো বেশি ছোট হওয়ার কারণে দেখা যাবে কি যে ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের কাছাকাছি অবস্থান করতেছে, তো যার কারণে আকর্ষণের বলমানটা আরো বেশি। তো এই জন্য ইলেকট্রন সরানোর জন্য আপনাকে শক্তিটা বেশি দিতে হবে। ঠিক আছে, ওকে। তারপরে পটাশিয়ামে কপারের অবস্থান কোন শ্রেণীতে? কপারের অবস্থান কোন শ্রেণীতে? এটা আসলে আমি এই ঘন ঘন হিসাব করতাম। যেমন আমি জানি এই আর্গন হচ্ছে 18 নম্বরে, আর্গন হচ্ছে 18 নম্বরে। তাহলে 18 নম্বরে যদি আমাদের এই আর্গন চলে যায়, তাহলে পরবর্তী যেটা আছে আর্গনের পরে কি আছে? আর্গনের হচ্ছে পটাশিয়াম। পটাশিয়াম 1 নম্বর গ্রুপ, ক্যালসিয়াম 2 নম্বর গ্রুপ। তবে আমি গণনা শুরু করতাম যে পটাশিয়াম ক্যালসিয়াম, পটাশিয়াম ক্যালসিয়াম, স্ক্যান্ডিয়াম টিটেনিয়াম, ভেনেডিয়াম, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, আয়রন, জেনিকোমেঙ্গা আই, কোবাল্ট, নিকেল, কপার। কপার আসতেছে হচ্ছে 11 নম্বরে। তো আমার হিসেবে 11 নম্বর শ্রেণী হওয়া উচিত আর কি। তো আমরা পজিশনটা দেখে নিই, পজিশনটা আমরা দেখে নিই। দেখেন, হ্যাঁ, এই যে 11 নম্বর হচ্ছে কপার। হ্যাঁ, 11 নম্বরে হচ্ছে কপার। তো আপনি এভাবে এই ট্রিকগুলো অ্যাপ্লাই করে আপনি যেভাবে আপনি পজিশনে মুখস্থ করেন, আপনি জাস্ট বের করে নিয়ে আসতে পারলে হইলো। ঠিক আছে। আচ্ছা, ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত হতে যে শক্তির প্রয়োজন হয়, মানে ওই যে আপনি ধনাত্মক আয়নে পরিণত করবেন গ্যাসীয় অবস্থায় কোনো মৌলের, এটা অবশ্যই হচ্ছে আপনার আয়নীকরণ শক্তি। হ্যাঁ, আয়নীকরণ শক্তি, এটা আয়নিক শক্তি না, আবার আয়নীকরণ শক্তি। কেয়ারফুল। আচ্ছা, কোন মৌলটির ব্যতিক্রমধর্মী ইলেকট্রন বিন্যাস দেখা যায়? তো আমরা জানি 2টা মৌল ব্যতিক্রমধর্মী ইলেকট্রন বিন্যাস দেখায়, জেনে রাখেন। একটা হচ্ছে ক্রোমিয়াম, একটা হচ্ছে কপার। হ্যাঁ, এদেরও যে 3D মানে 4s1 হয়ে 3D অর্ধপূর্ণ হয়ে যায় আর কি, 3D10 করে অথবা 3D5 করে আর কি। এই দুইটা ক্রোমিয়াম আর হচ্ছে কপার। কপার এখানে আছে না? ক্রোমিয়াম, হ্যাঁ কপার আছে এখানে। তো কপার হচ্ছে ব্যতিক্রমধর্মী ইলেকট্রন বিন্যাস দেখায়। আচ্ছা, পটাশ সারণীর কোন শ্রেণীর মৌলসমূহ মৌল ধাতু নামে দেখায়? আপনার কয়েকটা মৌল ফেনিকো, যেমন এই যে আয়রন, নিকেল, কোবাল্ট, এরা আসলে হচ্ছে আপনার এই মধ্যধাতু হিসেবে দেখায় আর কি। তো এরা যেই গ্রুপের মধ্যে আছে আর কি। তো আচ্ছা, তোকে শ্রেণীর কথা বলছে না? তো শ্রেণীর কথা বলে এরা কি একই শ্রেণীভুক্ত? আমি তো জানতাম ফেনিকো, যে আয়রন, নিকেল, কোবাল্ট এগুলো আসলে হচ্ছে এই মধ্যধাতু আর কি।
এগুলো কোনটা হবে? কপার নাকি যে, আচ্ছা না, এগুলো তো আসলে মৃদ ধাতু না, এগুলা হচ্ছে আপনার এই সক্রিয় ধাতু আর কি। কপার, সিলভার, গোল্ড এদেরকে বলা হচ্ছে মুদ্রা ধাতু। কপার, তারপরে সিলভার, তারপরে গোল্ড। কপার, সিলভার, গোল্ড এটা কোন গ্রুপ একটু দেখি তো আমি। কপার, সিলভার, কপার কত নম্বর গ্রুপে? আচ্ছা হ্যাঁ, কপার, সিলভার, গোল্ড এগুলো হচ্ছে মৃদ ধাতু ছিল, হ্যাঁ গ্রুপ 11। আমি মিস্টেক করছি। ফেনিকো এটা হচ্ছে ভিন্ন জিনিস, ওটা হচ্ছে আপনার এই ইয়া ধাতু আর কি। ফেনিকো যেন কি ছিল এটা ভুলে গেছি, আচ্ছা অন্যদিন বলে দিব। কপার, সিলভার, গোল্ড হ্যাঁ এগুলো আসলে মৃদ ধাতু হিসেবে পরিচিত ছিল, তাহলে গ্রুপ 11। কপার যদি 11 নম্বরে, তাহলে আমাদের গ্রুপ 11 নাম্বারটা, গ্রুপ 11 নাম্বার। ঠিক আছে। আচ্ছা, তো আজকে এই পর্যন্তই থাকুক, হোপফুলি এগুলো আপনাদের হেল্প করবে। নেক্সট দিন আমরা আরো যে বাকি যেগুলো আছে সেগুলো ইনশাল্লাহ দেখা দিব। আর একটা রিকোয়েস্ট, যদি পারেন আপনাদের ফ্রেন্ড সার্কেল বা যে কারোর সাথে ভিডিওগুলো শেয়ার করেন, হোপফুলি তাদের জন্য উপকার হবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।